আজকে ইকোনমিক্সের দ্বিতীয় ক্লাস শুরু করবো। আমার কথা শোনা যায়? আপনারা শুনতে পান? জি স্যার, জি শোনা স্যার। যায়। জি স্যার, শোনা যায়। আপনাদের কি হোয়াটসঅ্যাপে ইকোনমিক্সে গ্রুপ করছে না? মিজান ভাই, হোয়াটসঅ্যাপে ইকোনমিক্সের গ্রুপটা করেন নাই? জি, করা হয়েছে। করেছি স্যার, সবাইকে করেছি, আপনাকেও করেছি। হুম হুম হুম। ঠিক আছে মিজান ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আওলাদ, জি স্যার। আওলাদ আছেন নাকি? জি স্যার। গতদিন একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, কি অবস্থা? অ্যাসাইনমেন্ট করা হয় নাই স্যার। তাহলে লাভ হবে কি বলেন তো? সবাই যদি একদম ফাঁকি দেন, একজনও দেন নাই। একজনে যদি না, আমি আপনাদের প্রোগ্রেসটা বুঝবো কিভাবে? আপনাদের প্রোগ্রেস বুঝে নেই, তারপরে সামনে আগাবো, তাই না? তো আপনাদের প্রোগ্রেসটা বুঝতে গেলে তোমার অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে বুঝতে হবে। আমি তো আপনাদের সামনাসামনি পাচ্ছি না। সামনাসামনি পাইলে না চেহারা টেহারা দেখে এটা বুঝতে পারতাম যে কার কদ্দুর কি অবস্থা। স্যার আমি কিন্তু দিয়েছি। কিন্তু পাচ্ছি না তো রেজান ভাই। আমি আপনার পার্সোনাল ইয়েতে দিয়েছি, হোয়াটসঅ্যাপে। হুম। আমি আবার আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়েছি অ্যাসাইনমেন্ট। আমার আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে? জি। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্সোনাল দিয়েন না। হ্যাঁ, আমি তো ওই খুঁজে তাহলে পাই না আর কি, এত স্যার হোয়াটসঅ্যাপ আছে তো। সকালবেলা তখনও গ্রুপটা ক্রিয়েট করা হয়নি, যার কারণে ও আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়েছিলাম। একটু প্রথম প্রশ্ন উত্তর ঠিক আছে মিজান, এসের রেজন ভাই তো না? জি। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু একটু ই লেন্দি হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, একটু ক্লাস করতেছি। এইভাবে লিখলে আসলে হবে না। হ্যাঁ, বসেন। যাই হোক, এটা আবার সবার জন্য আবার অ্যাসাইনমেন্ট থাকলো। সবার জন্য অ্যাসাইনমেন্ট থাকলো, আর রেজন ভাই প্রয়োজন বোধে এইটা আবার এই গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ, তো কি জি। ব্যাখ্যা আমি একদিনে একসাথে করবো একদিনে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার যে আপনার রেজন ভাই দিছে আর কি, উনি যে ট্রাই করছে এটা অনেক কিছু। থ্যাংক ইউ আপনারে। আর হচ্ছে, তাহলে আমরা আজকে সেকেন্ড ক্লাস শুরু করি। যে যে কজন জয়েন করছে তাদের নিয়ে শুরু করি। তো আমাদের আজকের সাবজেক্টটা হচ্ছে আমাদের মডিউল বি তে বেসিক্স অফ মাইক্রো ইকোনমিক্স এর বেশ কিছু ছোট ছোট কিছু বিষয় আছে যেটা থেকে রেগুলার বেসিস ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। যেমন আজকের সাবজেক্টের ডিমান্ড নিয়ে আমাদের আছে। তো ডিমান্ডটা কি জিনিস? ডিমান্ড আমরা মোটামুটি সবাই বাংলা অর্থ জানি যে এটা চাহিদা। কিন্তু চাহিদা থাকলে তো আসলে হয় না। চাহিদার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আপনার কোনো একটা জিনিস কেনার ইচ্ছা আছে এবং সেটা কেনার অ্যাবিলিটি আছে। কেনার ইচ্ছা আছে এবং সেইটা কেনার অ্যাবিলিটি আছে ওই নির্দিষ্ট সময় ওই পার্টিকুলার প্রাইসে। যদি এই সমন্বয়গুলো সব সংগঠিত হয় তখন তাকে বলা হচ্ছে চাহিদা। তাহলে কি বলতেছে? ডিমান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি and willingness to buy a specific quantity of goods in a given period of time at a particular price. At a particular price. স্যার জল ভাই, স্যার জল ভাই, আজকে আমি বলে একটা ক্লাস নিচ্ছিলাম। আমি এই ক্লাসটা শেষ করে ফোন দিয়েছি। আচ্ছা, ডিমান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি অ্যান্ড উইলিংনেস টু বাই a specific quantities of goods in a given period of time at a particular price. তাহলে কি বললো?
যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কেনার জন্য আপনার সামর্থ্য এবং উইলিংনেস যদি থাকে, তখন সামর্থ্য, উইলিংনেস, ইচ্ছা যদি থাকে, তাহলে সেইটাকে বলা হচ্ছে আপনার চাহিদা। এবং এটাকে লাস্টে বলছে কি, সেটিদাস পেরিবাস। এর মানে হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায়। হ্যালো, এই ক্লাসে আছি, পরে ফোন দেবো। এটা একটা ল্যাটিন শব্দ, 12:30 সেটিদাস পর্যন্ত। পেরিবাস। এর অর্থ হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থা। অর্থাৎ আপনি মনে করেন যে আপনার, এটা কেন বলছে, এটা হচ্ছে, এটা ইকোনমিক্সে সেটিদাস পেরিবাস শব্দটা খুব ধরে, যে আমাদের বাজেট করার সময় সেটিদাস পেরিবাস শব্দটা আসে। কেন আসে? যেমন ধরেন আপনার ইচ্ছা আছে, আপনার পকেটে টাকা আছে, আপনার সামর্থ্য আছে, আপনার ওই দ্রব্য কেনার ওই দামটাও ঠিক আছে, সবই ঠিক আছে, আপনার এখন খেতে ইচ্ছা করতেছে, আপনার জিনিসটা নিতে ইচ্ছা করতেছে, কিন্তু বাইরে কালবৈশাখী ঝড়, বাইরে কালবৈশাখী ঝড়, আপনার ফুড ফান্ডও এসে দিতে পারবে না, আপনি যে নিয়ে আসতে পারবেন। এই জন্য বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায়, মানে যে সময় যা থাকা দরকার সেই সব জিনিসগুলো ঠিক থাকবে। ঠিক থাকলে পরে আপনার এই জিনিসগুলো সংগঠিত হবে, সংগঠিত হইলে সেটাকে বলে চাহিদা। আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি, সেটিদাস পরিবেশ শব্দটা? জি স্যার। আওলাদ বুঝতে পারছেন ভাই? জি স্যার। আচ্ছা, অন্য কেউ কোনো সমস্যা? ইয়াকুব আছেন নাকি? জি স্যার, আছে স্যার। ইয়াকুব কি বুঝতে পারছেন ডিমান্ডের সংজ্ঞাটা? স্যার আমি এতক্ষণ ম্যাথমেটিক্সটা পড়ছিল স্যার, একটুখানি শুনছিলাম, ঢুকতে পারি না, এইমাত্র ঢুকছি স্যার। আচ্ছা, আমি আবার আবার বলি আর কি, হ্যাঁ? তো ডিমান্ড হচ্ছে এমন একটা জিনিস যার তিনটা জিনিস আপনার থাকা লাগবে। একটা হচ্ছে অ্যাবিলিটি, আপনার উইলিংনেস টু বাই স্পেসিফিক কোয়ান্টিটিস, আর থাকবে পার্টিকুলার প্রাইস। অর্থাৎ চাহিদা তখনই সংগঠিত হবে যখন সেই আপনার যে জিনিসটা, আপনি জিনিসটা চাচ্ছেন, সেই জিনিসটা ওই দামে, যে দামে আপনি চাচ্ছেন সেই দামে কেনার ইচ্ছা এবং সামর্থ্য যদি থাকে, তাহলে ওইটা যদি সংগঠিত হয় তাহলে তখন চাহিদা হবে, ওই স্পেসিফিক কোয়ান্টিটির জন্য আপনার চাহিদা তৈরি হবে। ইয়াকুব কি বুঝতে পারছেন এখন? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার, এখন বুঝছি আচ্ছা, স্যার। তাহলে এখন এই টাইপস অফ ডিমান্ড কি কি আছে? টাইপস অফ ডিমান্ড, একটা হচ্ছে জয়েন্ট ডিমান্ড। এই ডিমান্ডের কয়েক প্রকার টাইপস আছে। একটা হচ্ছে জয়েন্ট ডিমান্ড। জয়েন্ট ডিমান্ড কি? যে আপনি কোনো জিনিসের দাম যদি কোনো কারণে বেড়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার অন্য জিনিসের দাম কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, মানে একটার সাথে আরেকটার যে সম্পর্ক। যেমন ধরেন বাজারে আপনার চার দাম বেড়ে গেল কিন্তু কফির দাম কমে গেল, তাহলে আমরা কিন্তু সবসময় জানি যে কফিটা একটু মানে লাক্সারি মনে করি, যে এটা মনে হয় একটু পশ টাইপের লোকজনরা কফি খায়, তাই না? এরকম মনে করি না আমরা? এরকম অনেক সময় আমরা মনে করি যে পশ টাইপের লোকজনরা মনে হয় কফি খায়। তো এই যে পশ টাইপের লোকজনরা কফি খায়, এই যে চিন্তা ভাবনা করে যদি কোনো কারণে চার দাম কমে যায়, তখন চিন্তা করতে হবে, কফি খাবো, কফির দাম কমে গেছে, তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড। এরপর ধরেন আর দ্বিতীয়টা আছে কম্পোজিট ডিমান্ড। মানে হচ্ছে একদম একটা জিনিস কিনে আপনি একসাথে অনেক কিছু চাহিদা মিটাইতে পারবেন। যেমন ধরেন এখানে উদাহরণ দেওয়া আছে আমাদের ভেড়া অথবা ছাগলের। যেমন ছাগল একটা কিনলাম, ছাগল থেকে দুধ পাই, ছাগল থেকে দুধ পাওয়ার পরে দেখা যাচ্ছে সাডেন টাইম পরে এটা থেকে মাংস পাই, এটা চামড়া থেকে স্কিন পাই, হ্যাঁ? তো এটাতে এই দুধ থেকে আবার ঘি পাই, বাটার পাই, অনেক কিছু তৈরি করা সম্ভব। তো একটা জিনিস থেকে যখন মাল্টিপল ইউজ করা যায়, যেমন আমরা একটা গরু কিনে, গরুর থেকে তো গরুর যদি মাংস খাওয়ার চিন্তা করা হয়, তা গরুর দেখা যায় কলিজা খাই, ভুঁড়ি খাই, ঠিক আছে, পা খাই, ঠিক আছে। এরকম একটা জিনিস থেকে যখন মাল্টিপল ইউজ জিনিস ফিল আপ হয়ে যায়, আপনার একটা জিনিস কেনার পরে আপনার মাল্টিপল জিনিস আপনার ফিল আপ হয়ে যায়, মাল্টিপল চাহিদা আপনার ফিল আপ হয়, তখন সেটাকে বলা হচ্ছে কম্পোজিট ডিমান্ড। যেমন এখানে একটা ভেড়ার উদাহরণ দেওয়া হয়েছে। শিপ বা শিপ থেকে আমরা কি পাই? ভেড়া থেকে আমরা মাংস পাই, উল পাই, স্কিন পাই, আবার তার দুধ থেকে আমরা দুধ ইউজ করে বাটার, চিজ, হ্যাঁ, এগুলো তৈরি করতে পারি। তো এটাকে এটাকে বলা হয় যে এরকম একটা জিনিস থেকে যখন মাল্টিপল চাহিদা ফিল আপ করা সম্ভব হয়, তখন সেটাকে বলে কম্পোজিট ডিমান্ড। এরপরে বলছে শর্ট টার্ম এন্ড লং রান ডিমান্ড। আমাদের যেমন ছোট ছোট কিছু চাহিদা থাকে, আমাদের ছোট ছোট কিছু চাহিদা থাকে, যে আমাদের যেমন এই যে অনেকের চাহিদা আছে যে আমরা এবার 3টা সাবজেক্টে পরীক্ষা দেবো, 3টাতে পাশ করব। আবার কেউ চাহিদা আছে লং রান ভিশন, যে আমি 6টা পরীক্ষা দেবো, 6টায় পাশ করবো।
তাহলে একজনের কি শর্ট টার্ম ডিমান্ড তৈরি হয়েছে, আরেকজনের লং রান ডিমান্ড তৈরি হয়েছে। এই যে এই আমাদের থেকে যেমন কেউ তৈরি হয়েছে যে 6টায় পাস করবে একবারে, তার তার কিন্তু লং রান ডিমান্ড তৈরি হয়েছে। আর যা শর্ট টার্ম তৈরি হয়েছে সে মনে করছে না দুটো দুটো করে পাস করবে। ঠিক আছে। এবার ধরেন প্রাইস ডিমান্ড, অর্থাৎ আপনার দামের উপর ভিত্তি করে আপনার চাহিদাটা তৈরি হয়। দামের উপর ভিত্তি করে যখন আপনার চাহিদা তৈরি হবে, তখন সেটাকে বলা হচ্ছে প্রাইস ডিমান্ড। ইনকাম ডিমান্ড, আপনার আয়ের উপর ভিত্তি করে যখন কোনো চাহিদা তৈরি হবে, আয়ের উপর ভিত্তি করে, যে আমার আয় আয় যত বাড়ে দেখবেন যে মানুষের তখন চাহিদা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে বলা হচ্ছে ইনকাম ডিমান্ড। এরপর হচ্ছে কম্পিটিটিভ ডিমান্ড, অর্থাৎ সাবস্টিটিউট গুডের উপর ডিপেন্ড করে, যখন কোনো বিকল্প জাতীয় দ্রব্যের উপর ডিপেন্ড করে যখন। এখন আমাদের এই যে মনে আছে কিনা, বিগত সরকার বলছিল যে ভাই বেগুনি রোজার সময় বেগুনির দাম বেড়ে যায়, বেগুনি খেয়ে না, কুমড়া দিয়ে বেগুনি বানায়। কেউ খেয়াল আছে কিনা? जी सर। তো এই যে বেগুনি দিয়ে সে কুমড়া বানাইতে বলছে, মানে সাবস্টিটিউট গুড দিয়ে, যে ঠিক আছে বেগুনির দাম বেড়ে গেছে, তো আপনি সমস্যা কি, কুমড়া দিয়ে বানান বেগুনি, কুমড়া দিয়ে তো বেগুনি টেস্ট লাগে, পটল দিয়ে বানান। হ্যাঁ। তো এইটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ডিমান্ড, মানে একটা জিনিস বাদ দিয়ে যখন যখন জিনিসের অন্য সাবস্টিটিউট খুঁজতে যাই আমরা, তখন সেটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ডিমান্ড। এরপর হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ডেরিভ ডিমান্ড, অর্থাৎ ডিরেক্ট ডিমান্ড কোনটা, যেটা আপনি একদম ফাইনাল গুড, আপনি একদম ফাইনাল গুড। আপনি ধরেন ঈদের সময় জামা কিনতে গেছেন, পাঞ্জাবি কিনতে গেছেন, আপনার হাতে সময় নাই, আপনি কি করতে গেছেন, ডাইরেক্ট আড়ং থেকে যে পাঞ্জাবি কিনে নিয়ে আসছেন, রেডিমেড পাঞ্জাবি, ফাইনাল গুড। কিন্তু আপনার হাতে সময় আছে, আপনি নিজের মতো করে পাঞ্জাবি বানাতে চান। ঠিক আছে। নিজের মতো করে আপনি স্বাধীনভাবে আপনার জিনিসটা তৈরি করতে চান, আপনি একদম স্বাধীনভাবে, তখন সেটা হচ্ছে আমাদের ডেরিভ ডিমান্ড। তো ডিরেক্ট এন্ড ডেরিভ ডিমান্ড হচ্ছে যেটা আমাদের ফাইনাল প্রোডাক্ট, আমরা ফাইনাল প্রোডাক্টের জন্য যেটা চাই। হুম। এবং এই যে ডেরিভ ডিমান্ডের ক্ষেত্রে কি হয়, সে কিন্তু নিজের উপর ডিপেন্ড থাকতে পারে না, সে আরেকজন দর্জির উপর ডিপেন্ড থাকে, সে অন্য কিছুর উপর ডিপেন্ড থাকে। সে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ফসল উৎপাদন করতে গেলে ল্যান্ড লেবার ক্যাপিটালের উপর ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ। এরকম বিভিন্ন জিনিস কনসিডার করে কিন্তু তা তৈরি করতে হয়। কিন্তু যদি ফাইনাল প্রোডাক্ট আমি কিনতে যেতাম, ডিরেক্ট ডিমান্ডটা আমি ডাইরেক্ট আড়ং হয়ে যেতাম, আড়ং থেকে পাঞ্জাবি কিনে নিয়ে আসতাম। কিন্তু আমি যদি ডেরিভ ডিমান্ড তৈরি করতে যাই, সেক্ষেত্রে কি করতে হয়, আমার আরেকজনের উপর নির্ভরশীল থাকতে হয়, সে আমার দর্জির দোকানদারের উপর নির্ভরশীল থাকতে হয় যে দর্জি বানায় দিবে কিনা, ঈদের 7 দিন আগে বানায় দিবে কিনা। অথবা আমি কোনো ফসল উৎপাদন করতে গেলাম, যে আমি চিন্তা করলাম যে না আমার ছেলে, অনেকে আছে, আমি শুনছি যে আগে যখন রাজা বাচ্চারা ছিল, তখন যদি ছেলে মেয়েরা কিছু খেতে চাইতো, তখন তারা বলতো এই আমার ছেলে এই খেতে চাইছে, আমার মেয়ে এই খেতে চাইছে, জমিতে যে চাষ করে নিয়ে আসবে, তারপর আমার ছেলে মেয়ে খাবে। তখন এইটা ছিল হচ্ছে তারা ডেরিভ ডিমান্ড ছিল। এখন যদি আপনার কিছু খেতে ইচ্ছে করে, আপনি কি করেন, আপনি যে সরাসরি যে মার্কেট থেকে যে কিনে নিয়ে আসেন, এটা হচ্ছে আপনার ডিরেক্ট ডিমান্ড। ঠিক আছে। একটু, হ্যাঁ দাদা আদাব। হ্যাঁ আদাব দাদা। এই যে এই রুমটার চাবিটা আমার কাছে নাই আর কি, চাবিটা একটু দরকার ছিল। আচ্ছা 1 মিনিট একটু, হ্যাঁ।
সরি ভাই, 2 মিনিটের জন্য একটু বেরোচ্ছিলাম। শোনা যাচ্ছে না কথা? কথা শোনা যাচ্ছে আওলাদ? জি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি স্যার। স্যার। এখন আমাদের দেশে কয়টা বাজে? 10টা 48 স্যার। 10টা 50। 10টা 48। আচ্ছা আচ্ছা, আমি একটু দেশের বাইরে আছি, চলে আসবো হয়তো কিছুদিনের মধ্যে। তো যাও, আহ এরপর হচ্ছে আমাদের ল অফ ডিমান্ড। তো আমরা কি এই আগের টাইপস গুলো বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার স্যার। আপনি শর্ট রান আর আপ- লং রানটা আ- একটু বলবেন? মাহবুব লং রান এবং শর্ট রান। মাহবুব, আপনি কয়টা কোর্স নিচ্ছেন এবার? 3টা স্যার। হ্যাঁ, 3টা স্যার। 3টা। জি স্যার। আগের 3টা কি পাস আছে? না স্যার। তাহলে আপনি হচ্ছে শর্ট টার্ম কোর্স নিচ্ছেন, মানে আপনার অল্প চাহিদা। আর ইয়াকুব কটা নিছেন বললেন যেন? আমি সবটা নিছি স্যার, হ্যাঁ, সবটা। 6টা। 6টা নিছেন। 6টা নিছি স্যার, 6টা। তাহলে ইয়াকুবের হচ্ছে লং রান ডিমান্ড, মানে সে একবারে পুরো সব কোর্স কমপ্লিট করতে চায়। ঠিক আছে, মাহবুব বুঝতে আচ্ছা পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ল অফ ডিমান্ডটা হচ্ছে, ল অফ ডিমান্ড মানে চাহিদার বিধি। তো আমরা খুব আমাদের নিজেদের দিয়ে একটু চিন্তা করে দেখি যে আমরা দাম বাড়লে কি করি? দাম বাড়লে কি একটু কেনা কমাই দিই না? জি দাম স্যার। বাড়লে মাহবুব একটু কম কিনি না? জি স্যার, ইয়েস কম স্যার। কিনি স্যার, দাম বাড়লে কম ডিমের দাম কিনি, বেড়ে দাম গেছে। বাড়লে কম কিনি। তাহলে দাম যদি বাড়ে তাহলে আমরা কি আস্তে আস্তে কম কিনি, দাম যদি কমে যায় একটু চাহিদা বাড়াই দিই। এই যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, এটাকে বলা হচ্ছে চাহিদা বিধি। তো আমরা আবার এই স্যার এই গোল্ডেন। চিত্রের মাধ্যমে একটু দেখি যে চিত্রে যখন দাম ছিল P1, মানে দাম যখন সবচেয়ে বেশি ছিল, তখন আমার চাহিদা ছিল কোয়ান্টিটি Q1। যখন দাম আরেকটু কমছে তখন চাহিদা একটু বাড়ছে। তো দাম যখন আরো কমছে তখন চাহিদা আরো বাড়ছে। এই জন্য বলে চাহিদা রেখা এই জন্য ডান দিকে নিম্নগামী। যদি কোনো সময় আসে যে হোয়াই ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, হোয়াই ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। আচ্ছা, এই শীটটা কে কে পাইছেন? শীটটা পাই নাই স্যার, এটা পাই নাই। এই শীটটা স্যার পাননি? সিট না স্যার, এই হার্ড শীটটা কপি গ্রুপে নাই স্যার, দেওয়া আছে। সফট কপি। শীট দেওয়া হয়েছে স্যার, শীট শীটটা দেওয়া পাইনি হয়েছে। স্যার। শীট কিন্তু গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ, জি স্যার, গ্রুপে আছে, মানে ঠিক আছে। সব তো একটু সফট কপি আছে। আমাকে একটু এই যে ভিডিওতে একজন আসেন যার হাতে শীট আছে, একজন ভিডিওতে আসেন যার হাতে শীট আছে। কেউর হাতে কি কোনো শীট আছে নাকি নাই, নাকি আমারটাই দেখতেছেন? শীটটা পাই নাই মনে হয়, আপনারটা দেখতেছি স্যার। শীট কিন্তু ওই যে গ্রুপ করে দিছে ইয়াকুব, হ্যাঁ, গ্রুপের ভিতরে শীট দেওয়া আছে, হ্যাঁ, গ্রুপের ভিতরে শীট সম্ভবত দেওয়া মনে আছে। হচ্ছে আমাকে মনে হয় add করা নাই স্যার, সম্ভবত এই জন্য। তাহলে আপনি একটু মিজান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ, আপনার অ্যাড করে দিবে। তো জি স্যার। আরেকটা বিষয় হচ্ছে জি যে স্যার। সবাই দায়িত্ব হচ্ছে, আমি একটু আগে যে মাইন্টারি ক্লাস নিলাম সেই ক্লাসে কিন্তু নুরুল আমিন নামে একজন ভাই আছে, অনেক বয়স্ক, এনবিএল এ চাকরি করে। ওনাকে দেখলাম যে ওনার পড়ার স্টাইলটা খুব পারফেক্ট আছে। সেটা হচ্ছে কিভাবে পড়ছে সে সে ওই প্রত্যেকটা শীটটা হাতে নিছে, হাতে নিয়ে আমি যে লাইনগুলো ইম্পর্টেন্ট বলতেছি সেই লাইনগুলো নিচে সে মার্ক করে রাখতেছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এতগুলো শীট যখন 9টা ক্লাস হয়ে যাবে, 9টা ক্লাস পরে যখন এতগুলো শীট হাতে থাকবে, তাহলে কি হবে, আপনার ওই সবগুলো শীট দেখে মাথা ঘুরবে। কিন্তু যখন কি পয়েন্ট গুলো আপনি লিখে রাখবেন, বা আমি যখন বাংলা বলতেছি, ইংলিশের বাংলাগুলো বলতেছি, যখন একটু লিখে রাখবেন যে দাম বাড়লে চাহিদা কমে, এবং দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, এটা হচ্ছে চাহিদা বিধি। তাহলে এইটা যদি আপনি শুধু মাথায় একটু রাখেন, হোয়েন প্রাইস ইজ আপ দেন ডিমান্ড ইজ লেস, হোয়েন প্রাইস ইজ লেস দেন ডিমান্ড ইজ আপ, দ্যাট ইজ ল অফ ডিমান্ড। এটা যদি আপনি মাথায় রাখেন, এই চিত্রটা যদি একটু মাথায় রাখেন, তখন কি হবে, আপনি পাশে একটু লিখে রাখলেন, টুক করে এই জায়গাটা একটু লিখে রাখলেন আমার কথাটা, তাহলে দেখবেন যে আপনারা কিন্তু পড়া লাগবে। এর পরবর্তী ক্লাসে সবাই কাইন্ডলি শিট নিয়ে আসেন, ঠিক আছে? শিট নিয়ে আসবেন এবং আমি যেভাবে বললাম সেভাবে দাগায় দাগায়, একজন ভিডিও কলে আসবেন,
প্রয়োজন বোধে আমি দেখাই দেবো যে কিভাবে লিখতে হবে কিভাবে পড়তে হবে। ঠিক আছে, তো এইটা আসলে আহ, এইটাতে পরবর্তী দেখবেন যে মাত্র 3-4 দিন দেখলেই হয়ে যাবে। নাহলে এই শিটগুলো যদি কিছু না দাগান কিছু না লিখেন তাহলে কি হবে, ওই সময় আবার আমার কথা মনে থাকবে না। হ্যাঁ, এই কথাগুলো মনে থাকবে যেগুলো আমি বলবো সেগুলো, নাহলে এই শিটটা তখন খুব দুর্বোধ্য মনে হবে। আলাদা আমি বুঝাতে পারছি? জি স্যার। আলাদা একটা ভালো গুণ স্যার কি, আলাদা সব কিছুতে জি স্যার বলে, ঠিক আছে, কিন্তু কাজটা ঠিক মতো করে না। না স্যার, করি স্যার। তো হুম, শীট আছে আমার কাছে স্যার। শিট আছে, আগের ঠিক আছে, আগের লিখতেছেন তো? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসলেন না কেন ভিডিওতে? স্যার আমি একটু পানি খেতে গেছিলাম স্যার, এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরের দিন কিন্তু একটু দেখেন, হ্যাঁ কিভাবে করতে হবে সবাই যেন একটু দেখে। স্যার শীট তো স্যার আগের গুলাই তো মনে হয় না স্যার, আমরা কত শীট কিছু চেঞ্জ হবে, হ্যাঁ, চেঞ্জ হবে আগের স্যার? শীট গুলো থাকবে না, শীট চেঞ্জ হবে, কিন্তু ভিতর ভিতর কিন্তু চেঞ্জ হচ্ছে, কত শীটও চেঞ্জ ছিল কিন্তু। চেঞ্জ ছিল? ও আচ্ছা, হ্যাঁ চেঞ্জ ছিল ঠিক আছে কত স্যার। আমি শীটও। আমি আগের গুলো নিয়ে বসছিলাম স্যার। না আগের গুলো নিয়ে বসতে হবে না কিন্তু। ও আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে স্যার। কত শীটে কিন্তু চেঞ্জ ছিল। হুম, আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা, কারণ আমার তো নতুন নতুন প্রশ্ন হয়, নতুন নতুন প্রশ্ন হলে সেগুলো তো এর ভিতরে ট্যাগ করতে হবে। যখন নতুন নতুন জিনিসগুলো আসবে তখন এগুলো ট্যাগ না করলে তো পরীক্ষা আসতে পারবেন কি করে? আপনার তো সিলেবাস যা আসে সেই সিলেবাস দিয়ে তো পরীক্ষা আসে না। হুম, ঠিক আছে এখানে তো স্যার, অনেক জিনিস নিয়ে আসতে হয়। ওকে স্যার। আচ্ছা যাও, এই জিনিসগুলো টুকটুক করে লিখে রাখবেন, সবার উদ্দেশ্য করে বললাম। এবং কিভাবে লিখবেন পরবর্তী ক্লাসে আওলাদ নিয়ে আসবেন, শীট নিয়ে এসে দেখাবেন যে কিভাবে লিখতেছেন, বা আমি আবার বলে দেবো যেভাবে লিখবেন। আচ্ছা তাহলে ল অফ ডিমান্ড নিয়ে হোয়াই ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। আচ্ছা, কেন ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, ইয়াকুব বলেন তো। স্যার যখন দাম বাড়ে স্যার, ডিমান্ড, দাম বাড়বে ডিমান্ড কমে স্যার, আর দাম কমবে ডিমান্ড বাড়বে, সেজন্য ডিমান্ড গ্রাফ স্যার ডান দিকে স্লোপিং। এই জন্য ডান দিকে স্লোপিং, ডান দিকে নিম্নগামী। জি স্যার, জি আচ্ছা, স্যার। এরপরে চেঞ্জেস ইন ডিমান্ড। এখন আমরা জানি যে দাম বাড়লে দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু এর পরিবর্তনও তো হইতে পারে, মানে এটা তো নাও সবসময় যে এই জিনিস ঘটবে তাও তো না ঘটতে পারে। এখন ধরেন ঈদের সময়, কুরবানি ঈদের সময় গরুর মাংসের কেজি থাকে হচ্ছে 800 টাকা, কিন্তু কুরবানি গরু কিনতে গেলে দাম পড়ে যায় 1000 টাকা কেজি। তাকে আমরা গরু কিনি না? কিনি। গরু তো কিনি নাকি? ইয়েস স্যার। উত্তর দেন। হ্যাঁ, জি গরু স্যার। কিনি তো। গরু কিনি, তাহলে এই যে, তাহলে কি আমরা দাম বাড়লে কি এখানে এই ল অফ ডিমান্ডের সূত্র মিললো? না স্যার। না স্যার। এখানে আমাদের ডিমান্ড চেঞ্জ হয়ে গেল না, চেঞ্জেস ইন ডিমান্ড হয়ে গেল না? জি স্যার। এটা কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের যে কনজিউমার জি স্যার। প্রিফারেন্স এবং কনজিউমার এক্সপেকটেশন। আমরা আমরা জানি যে আমাদের কুরবানি ঈদের সময় আমাদের কুরবানি দিতে হবে, আমাদের ধর্মের ধর্মের ইয়ে আছে যে আমাদের যাদের ইনকাম আছে তাদেরকে কুরবানি দিতে হবে। এই জন্য আমরা দরকার হয় একটু বাজেট কমে, গরুর মাংসের দাম আমরা জানি বেশি পড়তেছে, তারপরও কিন্তু আমরা বাজেট একটু কমায় দরকার হয় আমরা গরুটা কিনি। হুম, তো এরকম ছেলে মেয়ের ইচ্ছা পূরণের জন্য দেখা যাচ্ছে ঈদের সময় জিনিসপত্রের দাম বেশি, তারপরেও কিন্তু বাবা মা তার ছেলে মেয়ের ইচ্ছা পূরণের জন্য কিছু জিনিসপত্র কেনার চেষ্টা করে। এই যে মানুষের ইনকাম বা এক্সপেকটেশন বা প্রিফারেন্স, অনেক সময় দেখবেন অনেক বড় লোকের ছেলে মেয়ে চার গাড়ি চেঞ্জ করতেছে, মোবাইল চেঞ্জ করতেছে, আজকাল ছেলে মেয়েরা যেমন ইয়াং জেনারেশনটা মোবাইল চেঞ্জ করতেছে। হ্যাঁ, তো এই যে চেঞ্জ করতেছে, তার বাবার ইনকাম আছে, ওই যে কেউ 12 লাখ টাকায় ছাগল কেনা শুরু করছিল, কেউ 1 কোটি টাকায় গরু কেনা শুরু করছিল। ঠিক আছে, এই যে তাদের কি তাদের ইনকাম বেড়ে গেছিল, অনেক হাই লেভেলে বেড়ে গেছিল, যে সমস্যা নাই, 1 কোটি টাকা দিয়ে গরু কিনলে সমস্যা নাই। এবং সেটা ফলো করে আবার তারা বলা বলি করতেছিল যে এত টাকা আমরা কিনছি, হুম, বা এত টাকা আমি বিক্রি করছি। হ্যাঁ, দুইটা পাঁচের শুক্র বধ আছে, দুইটা পাঁচের শুক্র বধ, আগে যেতে হবে, আগে যেতে হবে। দুইটা পাঁচের শুক্র প্রথম বধ, 3 ঘন্টা সময়। আমি আগে যাবো, ওই যে 8টা 9টার মধ্যে চলে যাবো। হ্যাঁ, নাস্তা খেয়ে চলে যাবো। কবির ভাই একটু মিউট করে রাখেন, হ্যাঁ। জি স্যার। তাহলে আমাদের কেন চেঞ্জেস ইন ডিমান্ডটা হয় বোঝা গেছে?
মানে আমার কোনো চাহিদা বিধি কখন মান্য করে না? সকালে কুয়া- চাহিদা কেন পরিবর্তন হইতে পারে মানুষের? চাহিদা বিধি সেখানে ফলো আপ করে না। এটা কি বোঝা গেছে? ইয়াকুব, আমার বলা স্যার আমার ভিজিট স্যার করে এটা জি স্যার স্যার একটু ভিজিট করে সেটের বলতে হবে সেটের পরিবেশটা স্যার ঠিক থাকবে না না স্যার এই জায়গায়? না এই জায়গায় তো মানুষের এক্সপেকটেশনটা, মানুষের ধর্মের চিন্তা ভাবনা, মানুষের প্রিফারেন্স, এক্সপেকটেশন এগুলো চেঞ্জ হয়ে গেছে তো। এখন তো সে আর ওই লেভেলে নাই, এখন তার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে যে তার ধর্মের, সেক্টর গুলো কনস্ট্যান্ট থাকবে না। হ্যাঁ তখন তার ধর্মের বিষয় আসতেছে। এখন তার ইনকাম অনেক বেড়ে গেছে, তখন দাম বেড়ে গেলেও সমস্যা নাই। হুম, যে টাকা, অনেক টাকা ইনকাম করে ফেলেছে, 1 কোটি টাকাতে গরু কিনলে সমস্যা নাই। তখন তো সে চাহিদা বিধি নিয়ে চিন্তা করে না। ঠিক আছে, বুঝা গেছে আওলাদ? জি স্যার, বুঝে জি গেছি। স্যার, বুঝা গেছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে মানুষের অনেক সময় পছন্দ হয়েছে, মনে করেন আপনার বোর একটা জিনিস পছন্দ হয়েছে, দোকানদারও বুঝে ফেলছে। ভাবির একটা জিনিস পছন্দ হয়েছে, দোকানদারও বুঝে ফেলছে, তখন দাম কেমন চায়? বেশি চাই দাম স্যার, দাম বেশি দাম চাই স্যার। বেশি চায় না কম চায়? বেশি চাই। বেশি চাই। বেশি চায়। আপনার কি উপায় থাকে? নিরুপায় হয়ে কিনতে হয়। কিনতেই নিরুপায় হবে স্যার, কিনতে হয়, নিরুপায়। নিরুপায় কিনতে হয়। তখন কি চাহিদা বিধির কাজ করে? না স্যার, কোনো কাজ করে না না। স্যার। এইটাকে বলে চেঞ্জেস ইন ডিমান্ড। আওলাদ বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক এই চাহিদা বৃদ্ধির যে ডিমান্ডটা যেভাবে ঠিক আছে, ঠিক সেভাবে এক্সেপশনাল ডিমান্ডও আছে। একই স্যার জিনিস। এই চাহিদা চেঞ্জ ডিমান্ডের কার্ভটা একটু বুঝিয়ে দিন। চেঞ্জ ডিমান্ডের মেইন কারণ হচ্ছে আমাদের কনজিউমার প্রিফারেন্স। কার্ভটা হ্যাঁ, কার্ভ কার্ভটা তখন কার্ভটা স্যার শিফট একটু করে। বুঝিয়ে দিতে বলতেছি। সিত্তোয়াটা বুঝি নাই। সিত্তোয়াটা একটু বলে দেন স্যার সিত্তোয়াটা ও চিত্রটা, আচ্ছা, চিত্রটা তখন দেখা যাচ্ছে যে শিফট করে। হ্যাঁ, যে এইখানে হওয়ার কথা ছিল সেটা না হয়ে এইখানে চলে যায়। যে আমার এই যে ধরেন আমার এই যে ইসের জিনিসটা আমার আমি 115 পরিমাণ আমি পাইতাম, মানে আমি যে ধরেন 115 পরিমাণ কোয়ান্টিটি পাইতাম 12 টাকা দিয়ে। ঠিক আছে, সেটা আমার কি, সেটা হয়েছে কি আমার ওই কোয়ান্টিটি যে পরিমাণ পাইতাম, সেই সেম কোয়ান্টিটি কি হচ্ছে, আমি কিন্তু কম পাচ্ছি, $1 হয়তো আমি সেটা কম পাচ্ছি। হ্যাঁ, এরকম হচ্ছে আর কি। মানে আমার যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেই তার থেকে কম পেয়েও আমি সেই জিনিসটা নিতে চাচ্ছি। দি কার্ভ ঠিকই থাকবে, শুধু শিফট হবে আর কি। মানে আমি যা এটা স্যার যে পরিমাণ কোয়ান্টিটি পিছন পাওয়ার দিকে কথা ছিল, পিছন দিকে শিফট হচ্ছে 115 থেকে 80। হ্যাঁ হ্যাঁ, এই তো। মানে আমি যা পাওয়ার কথা ছিল তার থেকে ওই দাম দিয়ে কম পাচ্ছি। আমি বুঝাতে পারছি মহিউদ্দিন? জি স্যার। আচ্ছা, এরপর আসেন এক্সেপশনাল ডিমান্ড। মানে একই কথা, আমরা যে আমাদের যে ডিমান্ডের যে চাই, আমার যে ডিমান্ডের সংজ্ঞা আছে যে আমরা ডিমান্ডের ক্ষেত্রে আমরা আহ, দাম বাড়লে পরে কমবো, কিন্তু সবসময় এটা ঘটবে না। সবসময় এই জিনিসটা ঘটে না, সেই জন্য বলে এটাকে এক্সেপশনাল ডিমান্ড, মানে ব্যতিক্রম ডিমান্ড, যেটা আমরা একটু আগে পড়লাম চেঞ্জ ইন ডিমান্ডের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিফেন গুড, একটাকে বলে গিফেন গুড। হ্যাঁ, গিফেন একজন অর্থনীতিবিদের নাম, তার নামে এই গিফেন গুডটা তৈরি হয়েছে। গিফেন গুডটা কি জিনিস, যেটা হচ্ছে নন লো ইনকাম এবং নন লাক্সারি প্রোডাক্ট, কোন লাক্সারি প্রোডাক্ট না। হ্যাঁ, যেটা আমার সেভারাল ইনস্ট্যান্স আছে, গিভেন গুড এর বিভিন্ন রকম বিষয় থাকতে পারে। সাধারণত এর মানে আমাদের কোনো লাক্সারি প্রোডাক্ট না। লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে হইতে পারে, তবে সাধারণত ইমার্জেন্সি বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে। যেমন ধরেন আমাদের সামনে ঝড় বৃষ্টি আছে বা কালবৈশাখী ঝড় হয়, এরকম বিভিন্ন বিষয় থাকতে পারে। সেক্ষেত্রে আমরা অথবা আমরা জানতে পারি যে এই রোজার সময় আমাদের পেঁয়াজের দাম বেড়ে যাবে, রোজার সময় পেঁয়াজের দাম বেড়ে যাবে, বা অন্য অনেক সময় চালের দাম বেড়ে যাবে বা তেলের দাম বেড়ে যাবে। যদি আমরা এরকম শুনি, আপনি দেখবেন যে যারা বাইকার, আপনি যদি শুনে কোনো রকম যে তেলের দাম বেড়ে যাবে 5 টাকা, দেখবেন যে ওই যে অক্টেনের যে ইগুলো আছে, ফুয়েল কোম্পানিগুলো পেট্রোল আছে পাম্পে ওদের দিয়ে গিয়ে স্যার ভিড় করে। হ্যাঁ, পেট্রোল পাম্পে গিয়ে ভিড় এত করে ভিড় স্যার। করে যে 5 টাকার লিটার প্রতি যে কমে বেড়ে যাবে, এত ভিড় করে যে আপনি তেলই নেওয়া সম্ভব হয় না, ভাঙাভাঙির অবস্থা করে ফেলে স্যার, মারামারি অবস্থা মানে করে ফেলে। পেট্রোল অথচ পাম্প ভেঙে ফেলে।
দাম কিন্তু কমছে মাত্র 5 টাকা বা 2 টাকা, অথচ সে কিন্তু এই 5 টাকার তেল মানে 1 লিটার বা 2 লিটার, ও তো 1 লিটার 80 কিলোমিটার চলে বা 100 কিলোমিটার চলে অনেক মোটরসাইকেলে। ও করবে কি, ওই 5 টাকার জন্য মারামারি করবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, করে তেলটা নিবে 1 লিটার বা 2 লিটার, নিয়ে কি করবে, এই মোটরসাইকেলটা স্টার্ট দিয়েই 20 টাকা 15 টাকা দামের একটা সিগারেট জ্বালাবে। একদম ভালো কথা বলছেন। মানে আমার কাছে, আমি এটা দেখি বসে বসে যে আসলে এই যে এই লোকগুলা এই যে মারামারি করলো, করে আবার দেখা তো যাচ্ছে এটা যে সিগারেটটা বাঙালির বাঙালির স্বভাব এখানে স্যার, এটা যাবে না স্যার। এই 10 টাকা সে এখানে সেভ করলো, আর 20 টাকা তার শরীরে ক্ষতি করলো, সাথে পরবর্তীতে ইন ফিউচারে 2000 টাকার ক্ষতি করবে। মানে এদেরকে তো আসলে বুঝে বুঝে বলা বলা যাবে না যে আসলে কি হইলো না হইলো। এই যে গিফেন গুডটা হচ্ছে সেরকম গুড, সে বলছে যে আসলে মানুষ এমন এমন জিনিস আছে যে সে মারামারি করা, মানে বোঝে যে হ্যাঁ জিনিসের দাম বেড়ে যাবে, সেই জিনিসটা সে এমন ভাবে চাহিদা মাহিদা ফলো করে না, সে কিনতে থাকে সমানে। হম। চাহিদার নিয়ম টিয়ম ফলো করে না, জিনিসের দাম বৃদ্ধি আছে কিন্তু জানা দিন ফিউচার আরো বেড়ে যাবে, তাহলে সে আরো কিনবে। এরকম যাদের আরো ধনী মানুষ, যারা আরো ধনী মানুষ, যাদের ওয়াইফরা খুব সোনা ডায়মন্ড পছন্দ করে, তারা কি করে, তারা ওই বেশি পরিমাণ জুয়েলারি, ডায়মন্ড এগুলো কিনে রাখে, যে দাম আরো বেড়ে যাবে। ঠিক আছে, যার নিয়ার যদ্দূর ফিউচারে দাম দরকার আরো নেই বেড়ে স্যার যাবে। ওদের কিনে আরো দাম বাড়িয়ে দেয় আর কি হ্যাঁ, স্যার। সাধারণ মানুষ স্যার আরো এটা, দাম বাড়ায় দেয় আর কি। হ্যাঁ আরো দাম সাধারণ বাড়ায় দেয়। মানুষ কিনছে, কাজ ভুক্তভোগী হয়। কিনছে, শুনতেছি কাজ কিনছে এবার, শুনতেছি এবার কাজ কিনছে। হম। মানে এটা তো যদি শোনা কথা যে কাজ কিনছে আর কি, ডায়মন্ড কিনছে আর কি, কাজ। যাও এখন এইটা আসলে ওই যে কি কি যেন ধনীর ধন কি যেন খায় আর কি, এরকম বিষয়গুলো ঘটতেছে আর কি। যাক, আমরা এসব নিয়ে চিন্তা না করি তো। এই বিফেন গুডটা মোটামুটি বোঝা গেছে ভাই। ইয়েস স্যার। আচ্ছা, এখানে দেখেন আরেকটা গুডস আছে এখানে, সেটা হচ্ছে ইনফেরিয়র গুডস। মাঝে মাঝে কি নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে নাকি? জি স্যার, মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা স্যার করতেছে। করতেছে স্যার, করতেছে। মাঝে মাঝে বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে, ওয়েদার খুব খারাপ, ওয়েদার প্রচন্ড খারাপ। স্যার আপনি কোন দেশে আছেন? আমি একটু ইসে আছি, ইন্ডিয়াতে আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে ওয়েদার প্রচন্ড খারাপ। বাংলাদেশে মনে হয় বন্যা ছেড়ে দেবে। হ্যাঁ, বাংলাদেশে মনে হয় পানি ছেড়ে দিবে। বাংলাদেশে বাংলাদেশে পানি গেছে তো, এই কারণে এখানেও সৃষ্টিকর্তা পানি দিচ্ছে আর জি কি। স্যার, ওখান ঠিক থেকে আছে, আবার এখানে আসবে স্যার। আবার এখান থেকে এখানে যাবে আর কি, যাক আল্লাহ ভরসা, না যাক। হ্যাঁ, তো ইনফেরিয়র গুডস কি, যে কমন কিছু বিষয় আছে, যেমন আমরা খুব ফ্রিকোয়েন্টলি বেসিস দেখি যে আমাদের যে ফ্রোজেন গুড গুলো আছে, ফাস্ট ফুড গুলো আছে, হ্যাঁ, এই ধরনের কিছু, মানে এটা অনেকটা বলে ইনফিরিয়র, বাংলা হচ্ছে নিকৃষ্ট। হ্যাঁ, মানে আসলে এই জিনিসগুলো খাইলে অনেক সময় আমাদের ক্ষতি হবে আমরা জানি, তারপরও সেই জিনিসগুলো কিন্তু আমরা কেনার চেষ্টা করি, সেই কথা বলতেছে আর কি। যেমন আমাদের বাচ্চাদের যেমন চিপস কিনে দিচ্ছি আমরা, আমরা বিভিন্ন রকম বার্গার খাচ্ছি, আমরা কোক খাচ্ছি, পেপসি খাচ্ছি, স্প্রাইট খাচ্ছি, ফ্রোজেন ফুড খাচ্ছি, হ্যাঁ, ক্যান্ড ফুড খাচ্ছি, নুডলস খাচ্ছি। হুম। এই জিনিসগুলোর কথা বলতেছে যে আমরা জেনে শুনেও যে এই জিনিসের দাম বৃদ্ধি, আবার এই জিনিস আমাদের ক্ষতি করবে, সিগারেট খাচ্ছি। আমার কাছে তো সিগারেট, তারপরে এই জাতীয় যে নেশা জাতীয় দ্রব্যগুলো আছে, এগুলো আমার কাছে ইনফিরিয়র গুডস মনে হয় আর কি। হ্যাঁ, তো এগুলো যদিও বা বিলাস জাতীয় দ্রব্যের মধ্যে পড়ে, গিফেন গুডের মধ্যে পড়ে, তারপর আমার কাছে মনে হয় এটা ইনফিরিয়র গুডস দিলেই ভালো হতো। হুম। তো এই যে জিনিসগুলো আমরা জেনে খাচ্ছি যে আমাদের জিনিস ক্ষতি করবে, শরীর খারাপ করবে, তারপর আমরা জেনে বুঝে খাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে ইনফিরিয়র গুড। জিনিসের দাম বেশি, তারপর আমাদের ক্ষতি হবে, তারপর আমরা ছেলে মেয়েদের খাচ্ছি, আমরাও খাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ইনফিরিয়র গুডস। একটা পার্থক্য আমি দিয়ে রাখছি, ওটা পরীক্ষা আসার মতো না, তারপর আপনারা যদি সম্ভব হয় একটু দেখে নেন। এরপর হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি মানে কি, রাবার, টানলে বাড়ে, টানলে বাড়ে, এটার বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, যে টানলে বাড়ে। হুম। তো ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা সংজ্ঞা, শুধু এই একটা লাইন পড়লে আমাদের হয়ে যাবে, আর কোনো কিছু পড়ার দরকার নেই।
যদি কারো কাছে শীট থাকে ভালো, আর না শীট থাকলে পরবর্তী শীট নিয়ে এই লাইনটুকু পড়বেন শুধুমাত্র। ইলাস্টিসিটি অফ ডিমান্ড লাইনটা একটু পড়ি, তারপর বলতেছি। ইলাস্টিসিটি অফ ডিমান্ড রিফার্স টু দ্য ডিগ্রি ইন চেঞ্জ অফ ডিমান্ড হোয়াট দেয়ার চেঞ্জ ইজ অ্যানাদার ইকোনমিক ফ্যাক্টর সাচ এস প্রাইস, ইনকাম আর সাবস্টিটিউটেবিলিটি। অর্থাৎ যখন দাম, আয় এবং সাবস্টিটিউট বিকল্প দ্রব্যের অ্যাবিলিটির উপর ভিত্তি করে যখন চাহিদার পরিবর্তন হয়, সেটাকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা। দাম, আয় এবং বিকল্প দ্রব্যের অ্যাভেলেবিলিটি এর উপর ডিপেন্ড করে যখন আমার চাহিদার পরিবর্তন হয়, তখন সেটাকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি অফ ডিমান্ড রিফার্স টু দ্য ডিগ্রি ইন দ্য চেঞ্জ ইন ডিমান্ড হোয়াট দেয়ার ইজ এ চেঞ্জ ইন অ্যানাদার ইকোনমিক ফ্যাক্টর সাচ এস প্রাইস, ইনকাম অর সাবস্টিটিউট availability. Clear? কেউ কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার। কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, এখন ইলাস্টিসিটি কেন লাগে, ইলাস্টিসিটিটা কেন দরকার, মানে এটা প্রয়োজনীয়তা কেন? এইটা আমাদের মানে কেন, কোন কাজে লাগে বা কেন দরকার এটা? তা ইলাস্টিসিটি আসলে বিভিন্ন ক্ষেত্রে দরকার হয়। যেমন ধরেন আপনি আপনি যদি ব্যক্তির কথা চিন্তা করেন, হ্যাঁ, যে আপনি যদি একজন পার্সন হন, তাহলে আপনি আপনি কি চাবেন না যে যে জিনিসটা আপনি কিনতে যাবেন, আপনার আয়ের উপর ভিত্তি করে জিনিসটা কিনতে যাবেন না? আপনি আয়ের উপর ভিত্তি করে তো জিনিসটা কিনতে যাবেন। আবার ধরেন আপনি যদি একজন ফার্মার হন, তাহলে এই যে দ্রব্যটা উৎপাদন করবেন, সেই দ্রব্যটা কতটুকু উৎপাদন করবেন এবং কতটুকু মার্কেটে দরকার, সেটার উপর ভিত্তি করে দ্রব্যটা উৎপাদন করবেন না? মানে চাহিদার স্থিতি কতটুকু বাড়াবেন, আপনার মানে মানুষের আসলে কতটুকু ডিমান্ড আছে। আপনি ধরেন এখন তৈরি করতে গেলেন আপনি ঘোল, বা ধরেন ঘি তৈরি করতে গেলেন, এখন ঘির মার্কেটটা আসলে কতটুকু বড়, সেটা কি পরিমাণ মানুষ ঘি খায়, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে তো আপনি ঘি উৎপাদন করবেন। বা আপনি ধরেন মনে করেন যে আমি মিনিকেট চাল উৎপাদন করব। এখন মিনিকেট চাল উৎপাদন করে বাজার থেকে যে চাল আসে, সেই চাল কেটে কেটে মিনিকেট চাল বানাবো। এখন এই চাল, মিনিকেট চাল আসলে কতজন মানুষ বাংলাদেশে খায়, কি পরিমাণ চাল আসলে দরকার, আমি কোন মার্কেটে সেল করতে চাই, সেই মার্কেটে কতজন মানুষ মিনিকেট চাল খায়, সেটা তৈরি না জেনে যদি আপনি তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনার মার্কেটটা আমি ধরা খাবেন। এই জন্য বলা হচ্ছে চাহিদার স্থিতিশীলতা। আপনি আসলে বাজারের উপর নির্ভর করে বাজারে আসলে এই দ্রব্য কেমন চলতেছে, এর বিকল্প দ্রব্য আর আছে কিনা, এবং এটা কেমন প্রাইস হওয়া উচিত, মানুষের ইনকাম আছে কিনা, মানুষ আসলে কিনতে পারবে কিনা, সেই সমস্ত ভিত্তি করে আসলে ইলাস্টিসিটি ডিমান্ডটা তৈরি হয়। এই জন্য ইলাস্টিসিটি ডিমান্ডটা খুব প্রয়োজন, খুব দরকার। তেমনি গভর্নমেন্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একজন কনজিউমারের ক্ষেত্রে কি চিন্তা করলাম, যে কনজিউমার হচ্ছে তার আয় এবং প্রায় চিন্তা করবে, এই যে মিলাবে, যে আসলে সে মাসের হিসাবটা মিলাইতে পারবে কিনা, তার সঞ্চয় হিসাবটা মিলাইতে পারবে কিনা, তার জন্য ইলাস্টিসিটি ডিমান্ডটা দরকার। একজন ফার্মারের কথা কি চিন্তা করলাম, সে যে দ্রব্য উৎপাদন করবে, সে তার অ্যাকচুয়াল জিনিসটার দাম পাবে কিনা, সে আসলে বাজারে সেই পরিমাণ বিক্রি করতে পারবে কিনা, সেটা মার্কেটে আসলে অ্যাভেলেবেল ডিমান্ড আছে কিনা। একজন গভর্নমেন্টের কথা যদি চিন্তা করতে চাই, তাহলে গভর্নমেন্ট আসলে দেখবে যে এই যে জিনিসটা উৎপাদিত হচ্ছে, সেটার উপর আসলে কতটুকু ট্যাক্স আরোপ করা উচিত, আসলে এটার উপর ট্যাক্স আরোপ করা উচিত কিনা, এই দ্রব্যটা কি আসলে মৌলিক চাহিদা ফিল আপ করে কিনা, সে মৌলিক চাহিদা যদি ফিল আপ করে, তাহলে যদি ট্যাক্স আরোপ করি, তাহলে সমস্ত জনগণের বার্ডেন হবে কিনা। তো তার ইলাস্ট্রেটিভ ডিমান্ডটা হচ্ছে সেরকম। তাহলে এই দেখেন, একটা হচ্ছে আমাদের কনজুমারের ক্ষেত্রে, একটা হচ্ছে সেলারের ক্ষেত্রে, একটা সেলারের ক্ষেত্রে, একটা কনজুমারের ক্ষেত্রে, একটা গভর্নমেন্টের ক্ষেত্রে, তিন ক্ষেত্রেই কিন্তু আসলে ইলাস্ট্রেটিভ ডিমান্ডের প্রয়োজনীয়তা আছে। এটা কি বুঝতে গেলে কোনো অসুবিধা আছে কিনা? মাহমুদুল কবির, কবির, জি স্যার। বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, স্যার বুঝছি, আরেকবার একটু ছোট শর্ট করে বললে একটু ভালো হতো। আওলাদ বলেন, আমি যে কথাগুলো বলছি আওলাদ বলেন। স্যার এটা নির্ধারণ করা হয় স্যার, এই মানে কতটুকু ডিমান্ড মানুষের, এটার উপর ভিত্তি করে এই, মানে প্রোডাকশনটা কিরকম হবে, বা এটা কিরকম হবে, প্রাইসিংটা কিরকম হবে, এটার জন্যই ইলাস্টিসিটিটা আসলে নির্ধারণ করা হয়। পুরোপুরি হয় না আওলাদ, আমি আবার বলার চেষ্টা করি, হ্যাঁ। জি স্যার, ওটা ভালো হবে স্যার। সবাই একটু মন দিয়ে শোনেন।
এইটার তিনটা ক্ষেত্রে, যেমন আমি আপনি কি কনজিউমার না? আমরা জি কি কোনো কিছু স্যার। উৎপাদন করি? করি না। না স্যার। আমরা হচ্ছে ভোক্তা। আরেকজন কি করে? উৎপাদন করে, আমরা তারটা খাই। আর আমাদেরকে দেখাশোনা কে করে? আমাদের গভর্নমেন্ট। এখন যে সেলার, সে যে দ্রব্যটা উৎপাদন করবে, তার তো আসলে জানা থাকা দরকার যে এই দ্রব্যটা সে মার্কেটে সেল করবে, সেই দ্রব্যটা মার্কেটে চলবে কিনা, আদৌ এই মার্কেটের এর ডিমান্ড আছে কিনা, হ্যাঁ, এবং কতটুকু প্রাইসে সে বিক্রি করতে পারবে। এখন ধরেন যদি প্রাইস সম্পর্কে তার অবগত না থাকে, তাহলে সে তো ধরেন দ্রব্য উৎপাদন করে ফেললো, কিন্তু বিক্রি করতে যে দেখলো যে আসলে তার যে দ্রব্য উৎপাদনের যে খরচ আছে তার থেকে আসলে দাম বাজারে কম। তাহলে তার এই চাহিদার স্থিতিস্থাপক কতটুকু বাড়াবে, কি পরিমাণ দ্রব্য উৎপাদন করবে, তার আয় আসলে কত দামে বিক্রি করতে পারবে, মানুষের আসলে আয় আছে কিনা, কেনার ক্ষমতা আছে কিনা, সেগুলো চিন্তা করে সে উৎপাদন করবে। তাহলে এই চিন্তা করতে যদি সে উৎপাদন করে, তাহলে তার এই ইলেকট্রিক ডিমান্ডের সম্পর্কে ধারণা থাকা লাগবে। কতটুকু বাড়াইতে হবে, কি পরিমাণ আয় আছে, কি পরিমাণ দাম হবে, আমার কতটুকু খরচ করে দ্রব্যটা উৎপাদন করতে হবে। এটা সেলারের ক্ষেত্রে গেল। সেলারের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে কবির? ক্লিয়ার হয়েছে স্যার, এখন ঠিক যদি ক্লিয়ার। এখন ধরেন কনজুমারের ক্ষেত্রে যদি আসি, কনজুমার, আপনি ধরেন মাসে 2 লাখ টাকা বেতন পান। এখন আপনার তো এই বেতনের কিছু অংশ তো আপনার করতে হয়, কিছু অংশ আপনার ফ্যামিলি সঞ্চয় করতে হবে, কিছু অংশ আপনি ইনভেস্ট করবেন, কিছু অংশ আপনি সংসারে খরচ করবেন। জি স্যার। এখন আ- জিনিসের দাম যদি অনেক বেশি থাকে, তাহলে আপনার কি যে পরিমাণ আপনার সংসারে খরচ করার কথা, সেটা একটু কমাই দিতে হবে। যে পরিমাণ হুম। ইনভেস্টমেন্ট করতে হবে সেটা একটু কমাইতে হবে। যে পরিমাণ সঞ্চয় করতেন তাই কমাইতে হবে। কোনটায় কতটুকু অ্যাডজাস্ট করতে হবে, সেটা তো আসলে এই চাহিদার স্থিতির উপর ডিপেন্ড করবে। কোনটা বাড়াবেন, কোনটা কমাবেন, কোনটা আসলে ঠিক রাখতে হবে। যেমন মৌলিক চাহিদা যেটা, সেটা তো কমাইতে পারবেন না, সেটা তো না ফিল আপ স্যার। করতে হবে। বাচ্চার স্কুলের টিউশনি, আপনার দৈনন্দিন খাওয়া দাওয়া, সেটা তো আর কমাইতে পারবেন না। বাসা ভাড়া, এগুলো তো কমাইতে পারবেন না। তো এইটা তো আপনার ঠিক রাখতে হবে। তাহলে আপনার অন্য অন্য জায়গায় কমাইতে হবে। তাহলে কোনটা বাড়াবেন, কোনটা কমাবেন, সেটা আপনার ক্ষেত্রে ঠিক রাখতে হবে আপনার আয়ের উপর ভিত্তি করে। তাহলে কনজুমারটা কি বুঝতে পারছেন কবির? জি জি স্যার, এখন বুঝতে পারছি। এখন ধরেন সরকারের ক্ষেত্রে আসেন। সরকার এখন ধরেন কোথায় কোনটার উপর ট্যাক্স বাড়াবে, কোনটার উপর ট্যাক্স কমাবে। এখন ধরেন সরকার যদি ধান চালের উপরে ট্যাক্স বাড়ায় দেয়, তাহলে কি আলটিমেটলি ধানের দাম বাড়বে, চালের দাম বাড়বে। সমস্ত মানুষের মৌলিক চাহিদা হচ্ছে ভাত খাওয়া বাংলাদেশে। জি স্যার। তাহলে কি এটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না? জি স্যার। আবার ধরেন যদি বিদ্যুতের দাম বাড়ায় দেয়, ইলেকট্রিসিটির দাম বাড়ায় দেয়, পানির দাম বাড়ায় দেয়, ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা মানুষের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তাহলে মৌলিক চাহিদার উপরে কতটুকু ট্যাক্স আরোপ করা যাবে, কতটুকু করা যাবে না, এবং অন্যান্য জিনিসের উপর কোন কোন জায়গায় বাড়াইলে পরে আমাদের উপর ইফেক্ট পড়বে না, সেই জিনিসগুলো ভিত্তি করে যখন গভর্নমেন্ট ট্যাক্সটা আরোপ করে, সেটাও তার তখন ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা চিন্তা করে কাজ করতে হয়, যে কোথায় বাড়াবে, কোথায় কমাবে, কোথায় আসলে বাড়ানো উচিত না, কোথায় ঠিক রাখা উচিত, কোন সেক্টরটাকে বাড়াইতে হবে। ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন পরীক্ষা আসলে লিখতে পারবো না আমরা? আমাদের কি এত জি স্যার। গদবাদা জিনিস পড়ার দরকার আছে? না স্যার। এবার আসেন চলো। টাইপস অফ ইলাস্টিভ ডিমান্ড। টাইপ। এইটা বেসিক্যালি 3 প্রকার। প্রথমটা হচ্ছে প্রাইস ইলাস্টিভ ডিমান্ড। এটা বলছে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, দামের শতাংশিক পরিবর্তনের ফলে, অর্থাৎ দামের পার্সেন্টেজ, শতাংশিক মানে পার্সেন্টেজ, দামের পার্সেন্টেজের পরিবর্তনের ফলে চাহিদার যে পার্সেন্টেজ পরিবর্তন হয়, অর্থাৎ দাম 5% বেড়ে গেছে, চাহিদা যে 5% কমে গেছে, এটার যে পরিবর্তন হয় সেটাকে বলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা। আমার দাম 5% বেড়ে গেছে, চাহিদা 5% কমে গেছে, এটাকে বলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দাম 5% কমে গেছে, চাহিদা 5% বেড়ে গেছে, এটাকে বলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, সেটাকে বলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমি বুঝাইতে পারছি? জি স্যার, অ্যাবসলিউটলি রাইট। এই দেখেন, এখানে একটা সূত্র দেওয়া আছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এখানে এই যে ত্রিভুজ চিহ্নটা, এটাকে বলে চেঞ্জ। চেঞ্জ চেঞ্জ কিউ বাই কিউ ইন্টু 100 ডিভাইডেড বাই চেঞ্জ পি বাই পি ইন্টু 100। এখানে কি বলছে? চেঞ্জ Q2, মানে আগে দাম ছিল Q1 ছিল, পরে হয়েছে Q2, ডিভাইডেড বাই Q1 ইন্টু P1 ডিভাইডেড বাই P2 মাইনাস P1। আগে দাম ছিল P1, পরবর্তীতে P2 হয়েছে।
তো এই পরিবর্তনের ফলে আমার চাহিদার যে পরিবর্তন সেটাকে বলে রেসিভ ডিমান্ড। ঠিক একইভাবে ইনকাম ইলাস্টিক ডিমান্ডটা কি? আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক চাহিদা পরিবর্তন হয় সাধারণত পরিবর্তন। সেটাকে বলে ইনকাম ইলাস্টিক ডিমান্ড। তো ইনকাম ইলাস্টিক ডিমান্ডটা কি? আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে আর চাহিদার যে চাহিদা শতাংশিক পরিবর্তন হয় সেটা বলে ইনকাম ইলাস্টিক ডিমান্ড। স্যার এখানে কতটুকু ইলাস্টিসিটি এটা মানে কত মানের উপর বোঝা যাবে স্যার, মানটা কত হলে বা ধরেন আপনার ওই যে এটা তো খুব সিম্পল জিনিস বলছে যে আপনার যদি পার্সেন্টেজ বলছে এখানে শুধুমাত্র যে দামের 5% বেড়ে গেছে, আপনার চাহিদা 5% কমে গেছে, এটার যে পরিবর্তন এটাকে বলে প্রাইস ডিমান্ড। আয়ের ক্ষেত্রে বলছে যে আয় 5% বেড়ে গেছে, আপনার যে চাহিদা 5% বেড়ে গেছে, এটাকে বলে ইনকাম ইলাস্টিক ডিমান্ড। মানে এটা হচ্ছে যে পরিমাণ কমছে যে পরিমাণ বাড়ছে তার উপর ডিপেন্ড করে যে আমার চেঞ্জ হয়েছে সেটাকে বলা হচ্ছে ডিমান্ড আর কি। বোঝা গেছে? জি স্যার। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, ক্রস ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে বলছে যে একই সাথে দুইটা দ্রব্য আছে, মানে সাবস্টিটিউট গুড বা পরিপূরক দ্রব্য। সাবস্টিটিউট হইতে পারে, পরিপূরক দ্রব্য হইতে পারে। মনে করেন সাবস্টিটিউট কি হইতে পারে, যেমন চার বদলে কফি হইতে পারে, চিনি ভেড়ার বদলে ছাগল হইতে পারে। চিনির বদলে গুড়। হ্যাঁ, চিনির বদলে গুড়। চিনির বদলে গুড় হইতে পারে। হ্যাঁ, আবার কমপ্লিমেন্টারি কি হইতে পারে? কমপ্লিমেন্টারি যেমন ধরেন যে কেউ দুধ চা পছন্দ করে, তাহলে দুধ আর চিনি, দুধ আর চিনি। দুধ আর চিনি, দুধ চিনি বা চা, দুধ চিনি চা, এই তিনটাই কিন্তু কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। বা চা, যে ধরেন আপনি ই খান না, ওই যে আপনি ওই যে দুধ খান না, হ্যাঁ দুধ চা খান না কিন্তু লাল চা খান, তাহলে সেক্ষেত্রে চিনি, চার চিনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলছে কমপ্লিমেন্ট ক্রস ইলাস্টিক ডিমান্ডটা হচ্ছে যে আমার সাবস্টিটিউট গুড বা কমপ্লিমেন্টারি গুডের দামের পরিবর্তনের ফলে আমার অন্য যে সাবস্টিটিউট গুডের পরিবর্তন হয় বা কমপ্লিমেন্টারি গুডের যে দামের যে পরিবর্তন হয় সেটা একেবারে ক্রস ইলাস্টিক ডিমান্ড। মানে আমার ধরেন যে চার দাম বেড়ে গেছে, এই জন্য আমি কফিতে শিফট করলাম, এটা যে পরিবর্তন হইলো, চার দাম 5% বেড়ে যাওয়াতে আমি কফি 5%, মানে চা 5% কমাই দিয়ে 3% কফি কিনা বাড়াইলাম। আবার ধরেন আমি ইসের দুধের দাম বেড়ে গেছে বলে আমি চা খাওয়া কমাই দিলাম। এই যে পরিবর্তনটা হচ্ছে, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ক্রস ইলাস্টিক ডিমান্ড। মানে একটা সাবস্টিটিউট গুড বা কমপ্লিমেন্টারি গুডের চেঞ্জের কারণে আরেকটা কমপ্লিমেন্টারি গুডস বা সাবস্টিটিউট গুডের উপর যে ইফেক্টটা পড়তেছে সেটাকে বলে ক্রস ইলাস্টিক ডিমান্ড। স্যার ওই দুধের চা দাম বেড়ে যাওয়ার কারণে যদি লাল চা মানুষ বেশি খায়, এটা কি কমপ্লিমেন্টারি হবে? হ্যাঁ, হবে, হবে, কমপ্লিমেন্টারি তো। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন এই যে আমরা এতক্ষণ ধরে যে ইলাস্টিক ডিমান্ডটা পড়লাম, এটা পরিমাপ করা যায় কিভাবে? জি স্যার। এটার পরিমাপ করার অনেকগুলো মেথড আছে, যেমন পার্সেন্টেজ মেথড আছে, গ্রাফিক মেথড আছে, এক্সপেন্ডিচার মেথড আছে। হ্যাঁ, তো আমরা সহজ মেথডটা পড়ার চেষ্টা করি। পরীক্ষা আসলে কোনো মেথড উল্লেখ করে দেয় না যে কোন মেথডে লিখবেন। পরীক্ষা আসে যে এক্সপ্লেন দা মেজারিং ইলাস্টিক ডিমান্ড। তো আমরা সাধারণত পার্সেন্টেজ মেথডটাই পড়ি কারণ এটা সহজ। হ্যাঁ, আর গ্রাফিক মেথড, এক্সেপশনাল মেথড এটা কোনো আসলে পরীক্ষা আসেও না। আর এটা কোনো কঠিন, মানে সহজ কঠিন কিছুই না আসলে। ওটা আসলে তেমন কোনো জিনিস ওরা বোঝার মতো। এটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি বেসিস আসে, অনেক সময় এর ভিতরের জিনিসগুলো আসে, মানে এর 5টা ভাগ আছে, এই 5টা ভাগও অনেক সময় আসে। তো আমরা এটা একটু পড়ার চেষ্টা করি কি আছে এখানে। এখানে যেমন আছে পার্সেন্টেজ মেথড। পার্সেন্টেজ মেথড মানে হচ্ছে ওই শতাংশিক পরিবর্তনের ফলে যে পরিবর্তন হয়। তো এইটার 5টা ভাগে ভাগ করছে। প্রথমটাকে বলছে ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ড প্রথমটাকে বলছে ইলাস্টিক ডিমান্ড। মানে এটা হচ্ছে একদম ইলাস্টিক, মানে টানলে অনেক ভাবে বেড়ে যায় আর কি, টানলে অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এটা কি বলছে, যেমন ধরেন আমাদের কি অ্যাভেলেবল কাপড় কিনি আমরা, আপনার কয়টা টি শার্ট আছে, কয়টা পাঞ্জাবি আছে, কয়টা জামা আছে? চিন্তা করেন তো, আমার আপনার হয়তো সব ম্যাক্সিমাম হয়তো 10টা শার্ট আছে, 10টা গেঞ্জি আছে, 10টা প্যান্ট আছে, এরকম বা ধরেন হবে। 5টা কোট প্যান্ট আছে, এরকমই তো আছে নাকি? এত বেশি হবে না। এর বেশি হবে না। আচ্ছা,
তাহলে এখন যদি কোনো কারণে কাপড়ের দাম বেড়ে গেল, আমাদের ডিমান্ড তো কম, তা আমরা কি হুম। কাপড় কিনবো? না, কাপড় কিনবো কিন্তু কাপড় কম কিনবো। কাপড় কিন্তু ইউজুয়ালি কম কিনবো। কম তাহলে কিনবো। এই যে ইলাস্টিক ডিমান্ড সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে ঘটে যে দামের অল্প একটু বাড়ে কিন্তু চাহিদার বিশাল পরিমাণ কমে যায়, সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। দাম অল্প একটু বাড়ছে কিন্তু চাহিদার বিশাল পরিমাণ কমে গেছে, এটাকে বলে ইলাস্টিক ডিমান্ড। এখানে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে স্মল পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ প্রোডাক্ট উইল লিড টু লার্জার পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড। হুম, মানে দাম অল্প বাড়ছে কিন্তু চাহিদা বিশাল পরিমাণ কমে গেছে। কমে গেছে, সেটাকে বলে। এই যেমন দাম বাড়ছে 50 টাকা থেকে 60 টাকা কিন্তু কোয়ান্টিটি কমে গেছে 100 থেকে 50। হুম, দাম একটু বাড়ছে কিন্তু কোয়ান্টিটি আমার অনেক পরিমাণ কমে গেছে। কমে গেছে। যেমন কাপড়ের উদাহরণ দিলাম আমি, জি স্যার। এটাকে ইডি গ্রেটার দেন ওয়ান বলে। মানে হচ্ছে গ্রেটার দেন ওয়ান মানে আপনি একের থেকে বেশি, মানে আপনি যে পরিমাণ দাম বাড়ছে তার অনেক বেশি পরিমাণ চাহিদা আমার কমে গেছে। হুম। ক্লিয়ার? জি স্যার। এইবার আসে ইনইলাস্টিক ডিমান্ড, মানে আমার হাতে তেমন কিছু করার থাকে না, আমার দাম বাড়ছে কিন্তু আমার হাতে কিছু করার তেমন কিছু নাই, এটাকে বলে ইনইলাস্টিক ডিমান্ড। সেটা কি? যে সামান্য কিছু করার আছে, যেমন ধরেন আমি আমার প্রাইভেট কার আছে, আমি গাড়ি গাড়ি চালাচ্ছি। এখন ধরেন আমি নির্দিষ্ট পরিমাণ তেল তো আমার প্রতি মাসে খরচ হয়। এখন যখন তেল দাম যখন 80 টাকা থেকে 120 টাকা 130 টাকা হয়ে গেল, আমি কি ওই অফিসে যা আসা বাদ দিতে পারছি? না। পারিনি। আমার ধরেন বাইক আছে, আমি কি বাইক না চালায় যেতে পারছি? বন্ধ করে রাখছি না হেঁটে গেছি? না। বাস ভাড়া বেড়ে গেছে, বাইকের তেল দাম বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে, আমার তো যেতে হয়েছে, তাই না? তাহলে যে জিনিস অবশ্যই। আমার হাত নাই, দাম বেড়ে গেলে আমার তেমন কিছু করার নাই, আমি কি করছি? হয়তো আগে মোটরসাইকেল একটু বেশি ঘোরাঘুরি করতাম, এখন একটু কম করি। আগে গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় বেশি যাইতাম, এখন একটু কম যাই। কম আগে লাগে। বাসে বেশি চড়তাম, এখন একটু কম চড়ি। হুম। এইটুকু আমার হাতে আছে, কিন্তু সব সব তো আর কমাইতে পারি না। জিনিস যেটা না। বেসিক একদম নিড সেটা তো আর কমাইতে পারি নাই, না। তাই না? তাহলে যে জিনিসের দাম বেড়ে গেলে আমার তেমন কিছু করার থাকে না, হয়তো সামান্য একটু কমানো যায়, সেটাকে বলে হুম। ইনইলাস্টিক ডিমান্ড। এখানে একটা তেলের আচ্ছা। উদাহরণ দেওয়া আছে। আর যারা বিড়িখোর তাদের কথা বলা হয়েছে, প্রত্যেক সময় বছরে বছরে দাম বাড়ে আর দাম বাড়ে, ট্যাক্স বাড়ে দাম বাড়ে, ট্যাক্স বাড়ে দাম বাড়ে, কিন্তু সিগারেট আলা সিগারেট খেয়ে যাচ্ছে। হুম। আরো বেশি। এটা কমবে না আরো স্যার। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে বলছে যে উইথ লার্জার পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস উইল অনলি ইফেক্ট অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ড বাই স্মল পার্সেন্টেজ। উদাহরণ কি দিছে? সাসাস পেট্রোল অ্যান্ড সিগারেট, পেট্রোল অ্যান্ড সরকার সিগারেট এই সুযোগে হাতিয়ে নিচ্ছে আর কি স্যার, ট্যাক্স। ট্যাক্স হাতে নিচ্ছে। মানে দাম অনেক বেড়ে গেছে কিন্তু কমাইতে পারে নাই, দাম বাড়ছে 40% কমাইছে মাত্র 10%। এখন বাংলাদেশ তো স্যার কোনো ফ্যাক্টরি নাই, বিড়ি থেকেই স্যার অনেক টাকা পায়। ঠিক আছে? তো যাক, এই দুটো উদাহরণ তো বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, এরপর আছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ দামের সাথে সামঞ্জস্য করে, দামের সাথে সামঞ্জস্য করে যখন মানুষ তার চাহিদা কমাতে সক্ষম হয়, যে দাম বাড়ছে চাহিদা কমাই দিচ্ছে ওই পরিমাণ, তখন সেটাকে বলা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। অর্থাৎ দামও বাড়ছে আমার চাহিদা কমাই দিচ্ছে। এটা কিন্তু আসলে আমরা রিসেন্টলি দেখতে পাইছিলাম অনেক জায়গায়, যে আমরা দেখছিলাম যে হঠাৎ করে কিন্তু এবার এই, আমি আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, আমি আমাদের কুরবানির সময় দেখছিলাম আর কি এবার। হ্যাঁ, আপনি আমার এই আমি খুলনায় দেশের বাড়ি গেলাম, যে দেখলাম যে এবার গরুর দাম অনেক কম ঈদের 2 দিন আগে। কারণ কি? দাম হিউজ পরিমাণ প্রথমে বেশি ছিল, মানুষ কেনা হ্যাঁ, কমায় দিচ্ছে, এবং মানুষ কেনা কেন কম কমায় হচ্ছে। দিচ্ছে তা আমি বুঝলাম না। পরে দেখলাম যে গরুর দাম পড়ে গেছে। হুম। তো এই দামের সাথে সম্পৃক্ত করে যখন মানুষ তার চাহিদা অ্যাডজাস্ট করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। এরপর হচ্ছে পারফেক্টলি এটা ইনইলাস্টিক এটা স্যার ডিমান্ড। আমরা কি এভাবে বলতে পারি স্যার, এটা ল অফ ডিমান্ড মানে ফলো করে, যেটা মানে হ্যাঁ, ল অফ ডিমান্ড ফলো করে, এটা ল অফ ডিমান্ড ফলো করে। আচ্ছা, এরপর হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। একটু আগে আমরা ইনইলাস্টিক ডিমান্ড পড়ছিলাম পেট্রোল আর সিগারেটের ক্ষেত্রে, যে আমরা কিছুটা কমাইতে সক্ষম হই, কিন্তু পারফেক্ট ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে আমরা কিছুই করতে পারি না, আমাদের হাতে কিছুই থাকে না। কেন থাকে না? যেমন ধরেন আমার মা ডায়াবেটিসের ইনসুলিন ব্যবহার করে, আমার বাবা হার্টের ওষুধ খায়, এখন দাম বেড়ে গেছে, আমরা কি কমাইতে পারি? না। যে মা তুমি আজকে ইনসুলিন নিও না, মা তুমি, আব্বা আজকে তুমি হার্টের ওষুধ খেও না, এটা কি পারি?
আমার এটা বাচ্চা অবশ্যই ছোট কিনতে হবে বাচ্চা স্যার, দুধ খায়, দুধের দাম বেড়ে গেছে, ল্যাকটোজেনের দাম বেড়ে অবশ্যই গেছে, কিনতে আমরা হবে স্যার। পারি না। এই জন্য এটাকে বলে পারফেক্টলি ইনলাস্টিক ডিমান্ড। দাম বাড়লে আমাদের হাতে কিছু করার থাকে না। যেমন ইনসুলিন প্রাইস ইনক্রিজ, এই যে ইনসুলিন প্রাইস ইনক্রিজ, ডায়াবেটিস পেশেন্ট ক্যান নট চেঞ্জ দেয়ার কনজাম্পশন বেসড অন প্রাইস। আর একটা হচ্ছে লবণ, লবণের দামও যদি বেড়ে যায় আমাদের কিছুই করার থাকে না। হুম। বুঝা গেছে কবির? জি জি স্যার, পারফেক্টলি বোঝা গেছে। আচ্ছা, পারফেক্টলি বোঝা গেছে। এরপর জি হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। আমরা একটু আগে কি পড়ছিলাম যে ইলাস্টিকের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে, মানে আমরা টাইনে ছোট বড় অনেক কিছু করতে পারি। কাপড়ের দাম অল্প একটু বেড়ে গেছে, ঠিক আছে কিনবো না তো, তাহলে কাপড় দিয়ে কি হবে, ঠিক আছে। এবার হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্ট ইলাস্টিক ডিমান্ড কি বলতেছে, যে দাম যদি আমার সামান্য একটু কমে যায়, পাশের বাসার ভাবি এসে বলে গেছে আমরা এবার থাইল্যান্ড যাচ্ছি, হুম অথবা কক্সবাজারে এক টিকিটে দুইটা ফ্রি, এক টিকিটে হুম এক টিকিট কিনলে আরেক টিকিট বিমান আসা ফ্রি, 3 দিন হুম থাকাও যাবে সাথে, হুম হুম পাশের বাসার ভাবি বলে গেছে। আবার বলে গেছে যে অমুক বাফেটে একটা কিনলে একটা ফ্রি, খুবই ভালো খাওয়ায়। হুম, হুম। হ্যাঁ, কিছু করার আছে? না স্যার, কিছু করার তখন নেই। কিন্তু পাশের বাসার ভাবিও ব্যাংকে চাকরি করে, পাশের বাসার ভাই আপনিও ব্যাংকে চাকরি করেন, হুম, সেও আপনার থেকে আরো 2 টাকা কম বেতন পায়, হুম, আপনার কিছুই হ্যাঁ, করার নেই। ঠিক আছে, চলো সামনে শীতকালে আমরাও যাবো। এই শীতকাল পর্যন্ত থাকা যাবে না তো, অফার থাকবে না, অফার থাকবে না, অফারটা অফার থাকবে এখনই না, আছে। হুম, ঠিক আছে, চলো আর কি করার, চলো ছেলে মেয়ে ধরছে বাফেট খাইতে হবে, চলেন, চলো কি করার। হুম, এই যে মানুষের দাম একটু কমে গেলে মানুষের চাহিদা যে অনেক পরিমাণ বেড়ে যায় এবং আদার্স মানুষ ইনফ্লুয়েন্স করতে করতে করে, সেই জন্য এটাকে বলে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। এই জি পর্যন্ত স্যার। সবাই ক্লিয়ার এই পাঁচটা? জি স্যার। এটা স্যার এই পাঁচটা বিভিন্ন কিন্তু, শপে যে স্যার সেল অফার থাকে, ওইটাও কি স্যার আমরা এটার সাথে ইয়ে করতে পারি? হ্যাঁ 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 হ্ঁ, সেল অফার থাকে। এই তো আমিও তো স্যার সেইটাই সেল আজকে 70%। সন্ধ্যাবেলায়, আজকে সন্ধ্যাবেলায় তো আমিও একটু ধরা খাইছি আর কি। কোথায় স্যার? ওই যে গেছিলাম বাজারে, একটু সিটি মলে গেছিলাম, হুম, আচ্ছা আচ্ছা। তো সাথে আপনার পরিবার ছিল, হুম, হুম। দাম কেনাকাটা হয়ে গেছে। দাম তো ওই যে 50% কম দেখায়, দেখা গেছে যে 50% কম দেয়, সেই জিনিসের দাম আসলে সেই দামই নিচে আমার কাছে মনে হইলো আর কি। হুম, বলার তো আর দাম কায়দা নেই বাড়ায়। ফ্যামিলির কাছে। হ্যাঁ, সেটাই। যাও, অসুবিধা নেই, পছন্দ হয়েছে। হুম, আচ্ছা এখন আসেন, এই পাঁচটা কিন্তু অনেক সময় এইভাবেও আসে ভাই, যে ছোট জি ছোট স্যার। করে এক একটা সংজ্ঞা আসে। অনেক সময় এইটা দিয়েও দিয়ে বলে বলে দিতে পারে যে এইটা কি জিনিস। ডিফাইন ইডি গ্রেটার দেন 1, আচ্ছা। ডিফাইন ইডি লেস দেন 1, যদি একটু বেশি ক্রিটিক্যাল করে আর কি, হ্যাঁ, ও তাহলে এইভাবেও আসতে পারে। আচ্ছা আচ্ছা। এখন এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কোন কোন ফ্যাক্টর দ্বারা নির্ধারিত হয়, এটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি যদিও বা, তাও আমি একটু বলি যে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডটা কোন কোন ফ্যাক্টর দ্বারা নির্ধারিত, আপনারা অলরেডি সবাই এতক্ষণ পারার কথা। যেমন কি কি ফ্যাক্টর থাকে, যদি সাবস্টিটিউট গুড অ্যাভেলেবল থাকে, মানুষের ইনকাম যদি বেশি থাকে, মানুষের হ্যাবিট যদি থাকে সিগারেট খাওয়ার, মানুষের হুম যদি কমপ্লিমেন্টারি গুড থাকে অ্যাভেলেবেল, মানুষের যদি ন্যাচার অফ গুড, যে এই গুডটা তার লাগবেই, বেগুনি খাওয়া লাগবে, ছোলা খাওয়া লাগবে রোজার সময়, এরকম যদি থাকে, তাহলে মানুষের এই দামের শতাংশিক পরিবর্তন হোক আর যাই হোক না কেন, এইগুলোর উপর ভিত্তি করে মানুষের চাহিদা নির্ধারিত হয়। তাহলে দামের মানুষের যে ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রাইস ডিমান্ড দ্বারা নির্ধারিত হয়, আমরা পারবো না? সাবস্টিটিউট গুড, জি স্যার। নেচার অফ গুড, ইনকাম লেভেল, টাইম ডাইমেনশন, হ্যাবিট, কমপ্লিমেন্টারি গুড, কম্পিউটার গুড। পারবো না? জি স্যার, এগুলো পাবো। আচ্ছা, এরপর আসেন ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে আমাদের বাংলায় বলে উপযোগ। উপযোগিতা। উপযোগ মানে কোনো জিনিস খাওয়ার পরে, কোনো দ্রব্য খাওয়ার পরে আমরা যে স্যাটিসফাইড পাই, আমরা যে স্যাটিসফ্যাকশন হই, আমরা যখন কোনো স্যাটিসফাইড হই যে আমরা এই জিনিসটা খেয়ে আমরা খুব মজা পাইলাম, খুব তৃপ্তি পাইলাম, এটাকে বলা হচ্ছে উপযোগ। হুম, এখন এই ইউটিলিটি দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। যেটাকে মেজার করা যায়, যেটাকে পরিমাপ করা যায়, যে হুম জিনিসটা পরিমাপ করা যায় সেটাকে বলা হচ্ছে কার্ডিনাল। আর যেটাকে পরিমাপ করা যায় না সেটা হচ্ছে অর্ডিনাল। যেটাকে পরিমাপ করা যায়, আপনি খেয়ে আপনি হয়তো বললেন যে না এই জিনিসটা অনেক ভালো ছিল, তো আপনি এটা পরিমাপ করতে পারছেন, এটাকে আপনি একটা পয়েন্ট দিতে পারছেন যে হ্যাঁ এটা খেয়ে আমি 5
উপযোগ পাইছি বা এত ক্যালোরি উপযোগ পাইছি, হ্যাঁ, আপনি এটাকে একটা পয়েন্ট দিতে পারছেন, এটাকে আপনি এত ক্যালোরি পাইছেন, এত প্রোটিন পাইছেন, কিন্তু আপনি খাইছেন জিনিসটা, কিন্তু আপনি কিছু তৃপ্তি পাইছেন, স্যাটিসফাইড হয়েছেন, কিন্তু আপনি কাউরে আহ, বলতে পারতেছেন না। আপনি যদি অনেক সময় এমন হয় না যে আমরা কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড এটা বলতে পারি না। হয়তো দেখা যাচ্ছে যে এক জায়গায় দাওয়াত দিছে, এখন প্রথমে খুব ক্ষুধার্ত ছিলেন, খাইছেন আলু ভর্তা দিয়ে, আলু ভর্তা হেভি টেস্ট লাগছে, পরবর্তীতে দিছে হচ্ছে ধরেন বেগুন ভাজি আর ইলিশ মাছ, আর বেগুন ভাজি ইলিশ মাছ খুবই মজা লাগছে। এরপরে ধরেন দিচ্ছে আপনাকে হাঁসের মাংস ভুনা, আরে হাঁসের মাংস ভুনা তো সেই হয়েছে। তারপরে দিচ্ছে আপনার ধরেন খাসির রেজালা, আরে খাসির মাংসের রেজালা হয়েছে। এখন ভাবি জিজ্ঞেস করলো ভাই কোনটা মজা হয়েছে, আপনি বললেন যে ভাবি আসলে সবই তো ভালো হয়েছে, তা মনে হয় প্রথমে আলু ভর্তাটাই বেশি মজা হয়েছে, একটু ঘিটি দিছিলেন তো, ক্ষুধা বেশি ছিল। তো এইভাবে আপনি হয়তো বললেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে বললেন আর কি। এটাকে বলা হচ্ছে অর্ডিনাল। তো এরপরে কার্ডিনাল যে অ্যাপ্রোচটা আছে এটাকে আবার দুই দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টোটাল ইউটিলিটি, একটা মার্জিনাল ইউটিলিটি। আমরা সমস্ত জিনিস কনজাম্পশন করে, ভোগ করে যে পরিমাণ উপযোগ পাই, যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পাই, সেটাকে বলে মোট উপযোগ। আর একটা জিনিস খেয়ে যখন আরেকটা জিনিস খাই, মানে ধরো আমি 10টা আপেল খেয়ে যে টোটাল যে স্যাটিসফ্যাকশন পাইলাম, সেটাকে বলে টোটাল ইউটিলিটি। আর একটা খাইলাম, একটা খাওয়ার পর আরেকটা খেলাম, তো একটা খেয়ে যে উপযোগ পেলাম, পরেরটা খেয়ে আরেকটু উপযোগ পাইলাম, তারপর আরেকটা খেলাম, তো আস্তে আস্তে কি আমার স্যাটিসফ্যাকশন কমতে থাকবে না? ধরুন আপনি খুব ক্ষুধার্ত পেটে একটা আপেল খাইছেন, আপনি কি অনেক মজা পাবেন না আপেলটা খেয়ে? তখন মজা মিলন, হবে, তখন বেশি মজা হবে। মিলন শুনতে পান আমাদের কথা? মিলন মিয়া। তো আমরা ধরেন খুব ক্ষুধার্ত অবস্থায় যদি একটা আপেল খাই, আমরা অনেক মজা পাবো না? জি স্যার। আমরা ধরেন পরবর্তী আপেল খেলাম, তাও হয়তো ভালো মজা পাবো। 3 নম্বর খেলাম, তাও হয়তো ভালো পাইতে পারি, কিছুটা ভালো। 4 নম্বর খেলে কি আর বেশি মজা থাকবে? ঘাস খাইতেছি মনে হবে, না, পানি পানি লাগবে। পানি পানি লাগতে পারে। তখন ওই একই আপেল আপনার কাছে এই আপেলটা মনে হয় একটু মিষ্টি কম, মিষ্টি কম। এই আপেলটা মনে হয় একটু কচকচা কম, হম। কিন্তু আপেল কিন্তু একই আপেল খাইছে। একই আপেল। হ্যাঁ, এই যে মানুষ এটা উপযোগটা স্যার মিটে যাচ্ছে আস্তে আস্তে, মানে উপযোগটা এটা মিটে যাচ্ছে, হ্যাঁ, এই যে মানুষের লেসার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, উপযোগ কমে যাচ্ছে, সেম কাইন্ড অফ গুডস। এই যে বলছে marginality is the additional total utility derived from consuming one more unit for same kind of goods. We consume the lesser satisfaction. লেসার স্যাটিসফ্যাকশন মানে আস্তে আস্তে আমরা কম পাইতেছি। একই গুডস খেয়ে খেয়ে যখন আমরা লেসার স্যাটিসফ্যাকশন পাই, তখন সেটাকে বলে প্রান্তিক উপযোগ। এইটা পরীক্ষা আসার মতো একটা জিনিস, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই একটু আগে যা পড়লাম সেটাই, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি স্টেটস, এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা বহুবার আসছে স্যার এইটা। পরীক্ষায় প্রায় ফ্রিকোয়েন্টলি বেসিস আসে, যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি গতবারও আসছিল সম্ভবত স্যার, গতবারও আসছিল। ঘুরে পেঁচে আসে, ঘুরে পেঁচে আসে আর কি। হ্যাঁ, ঘুরে পেঁচে আসে স্যার, এটা কি জানি একটু ঘুরে যেভাবে যায় একটু আসুক আবার। আমরা বিভিন্ন সালের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। জি স্যার। তো আমরা সেইখানে এগুলো নিয়ে আলোচনা করব, যে জি স্যার, কোনটা মানে কোন একই জায়গার উত্তর প্রশ্ন। কিভাবে আসছে। জি স্যার, মানে একই প্রশ্ন যদিও এখানে কিভাবে। ক্লাস হবে 8-9টা অফিসিয়ালি, আমি আরো 1-2টা ক্লাস বেশি নেওয়ার চেষ্টা করবো যদি সময় থাকে আমার হাতে। একটা ক্লাস নিয়েন আমি বেশি স্যার। নেবো, এটা শিওর, ফ্রি নেবো। মানে আমি জি স্যার, দুইটাই আপনাদের বেশি নেওয়ার চেষ্টা করবো যদি আমি সময় থাকে আর কি অ্যাভেলেবল। মানে একটা প্রশ্ন স্যার বিভিন্ন ভাবে আসলে অ্যান্সারটা কিভাবে দেওয়া যায় এটা নিয়ে মানে এইগুলো একই নিয়ে প্রশ্ন। একদম ফুল কোর্স হ্যাঁ। নিয়ে আমি আলাপ আলোচনা করবো, জি কোশ্চেন স্যার। নিয়ে। জি স্যার, অনেক সময় আমরা প্রশ্ন বুঝতে পারি না স্যার, যে হ্যাঁ, প্রশ্ন উত্তর জানা বুঝতে আছে পারেন না, কিন্তু। হ্যাঁ। জি স্যার, এই এই আমার উত্তরটা কি যারা দেব। পুরনো স্টুডেন্ট ওরা জানে আমার সম্পর্কে, যারা নতুন তারা হয়তো জানে না। তো আমি এইগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করবো। আপনার জি এবিসিএল এ স্যার। কয়টা কি আছে কি না আছে এগুলো আমি দেখি না। আর ওদের একটা সিস্টেম আছে, ওদের আসলে আমাদেরকে পেইড করতে হয়, এই জন্য ওরা একটা বাইন্ডিংস করে রাখছে। কিন্তু আমি জি আমার স্যার। মতো করে আপনাদের হেল্পের জন্য যেটা করা দরকার সেটা আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো, যদি আমার খুব বেশি সমস্যা না হয়। আমার জন্য দোয়া করেন, আমি একটু ট্রিটমেন্ট পারপাজে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ যদি ঠিক খুব আছে বেশি স্যার। অসুবিধা না হয়, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের যেভাবে সাপোর্ট দেওয়া দরকার দিব আর কি। অবশ্যই স্যার। তো এবং তাহলে আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি যেটা আছে, এই লাইনটা একটু পড়বো আর কি। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি স্টেট দ্যাট উইথ এন ইনক্রিজ ইন কনজাম্পশন মার্জিনাল ইউটিলিটি ডিক্রিজ। যত আমি একই প্রোডাক্ট যখন বেশি খেতে থাকবো, তখন আমার ইউটিলিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন
এটার ক্ষেত্রে কিছু অনুমত শর্ত আছে। অনুমত শর্ত কি? যে প্রোডাক্টটা হোমোজেনাস হইতে হবে, মানে এটা কিন্তু আপেল কমলা বেদানা এগুলো হবে না। ও আপেল হইলে আপেলই হইতে হবে, আপনার হইতে হবে, আচ্ছা। কমলা হইলে কমলাই হইতে হবে, সব সেম কাইন্ড অফ গুডস হইতে হবে, হোমোজেনাস মানে সমগোত্রীয়। হুম, আবার এমন হবে না লাল আপেল সবুজ আপেল, এরম আপেল হবে না। সব লাল হইলে লাল, সব সবুজ হইলে সবুজ, সব তার একসময় ভিন্ন, বসেই খাইতে হবে। বুঝছি, ভিন্নটা ভিন্ন টেস্ট। এমন না যে আমি সকালে একটা খেলাম, দুপুরে দুইটা খেলাম, রাতে দুইটা খেলাম, এরম না। একটা টাইম বসে খাইতে হবে। একটা টাইম বসে খেতে হবে। এটাকে বাংলায় বলে ক্রম রেস্টুরেন্ট, ক্রম রেশমান প্রান্তিক উপযোগ বিধি। হ্যাঁ, ক্রম কোমল আসমান। রেশমান প্রান্তিক উপযোগ বিধি। জি স্যার। অর্থাৎ এট এ টাইমে যদি আমি একই প্রোডাক্ট বেশি খাই, তাহলে আস্তে আস্তে আমার স্যাটিসফ্যাকশনটা কমতে থাকে। ক্রম রেশমান প্রান্তিক কোমল উপযোগ বিধি। হুম, তাহলে কি হবে? প্রোডাক্টটা হোমোজেনাস হইতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি হবে? কনজাম্পশন উইথ দ্য সেম টাইম ফ্রেম, মানে একই সময় খাইতে হবে, একই সময় বসে খাইতে হবে। নো চেঞ্জ হুম, ইন টেস্ট, মানে কি হুম, কোনোটা লাল কোনোটা সবুজ এরকম হবে না, একই হুম, কালার হইতে হবে, একই ফল হইতে হবে। হুম, নো চেঞ্জ ইন প্রাইস, অর্থাৎ হুম, কোনোটা বলা যাবে না যে খাচ্ছে তারা বলা যাবে না যে ভাই এটা অস্ট্রেলিয়া থেকে আইছে, এটা ইন্ডিয়া থেকে আইছে, এটা আমাদের সিলেটে হয়েছে। হুম, কারণ যখন আপনি এই ধরনের কথা বলবেন, তখন তার মনে হবে অস্ট্রেলিয়ারটা মনে হয় একটু টেস্ট বেশি। হুম, হুম, তখন সে এই ধরনের কথা বলা শুরু করবে। এজন্য প্রাইস চেঞ্জ, এলাকা চেঞ্জ, এগুলো কিছুই তারা বলা যাবে না। তারা বলতে হবে যে দেখেন এই জিনিসগুলো আপনি একই টাইম বসে খায়, বলেন তো কোনটার কোন উপযোগ। দেখবেন যে খেয়ে খেয়ে বলতেছে যে আস্তে আস্তে তার উপযোগ কমতেছে। হুম, তো আমরা একটা চিত্র আছে, চিত্রটা একটু দেখি। চিত্রটা কি বলছে? এই ইউনিট, আমরা সবগুলো ইউনিট নিলাম। আমরা আপেল একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, চারটা নিলাম, পাঁচটা নিলাম, ছটা নিলাম। তো প্রথমে আমাদের টোটাল ইউটিলিটি, প্রথম আপেল যখন খাই তখন টোটাল ইউটিলিটি যা, মার্জিনাল ইউটিলিটিও তাই। হুম, 2 নম্বর আপেল যখন খাচ্ছি, টোটাল ইউটিলিটি একটু বাড়ছে, 8। মার্জিনাল ইউটিলিটি কি হয়েছে? 18 থেকে 10 বিয়োগ দিলাম, 8 হইলো। 3 নম্বর আপেলটা যখন খাই একটু বাড়ছে, 24, মানে এখন তার ক্ষুধা নাই। 24 থেকে 18 বাদ দিয়ে কত হলো? 6। 4 নম্বর আপেলটা খাইলাম, হলো 28। 28 থেকে 24 বাদ দিলে কত হলো? 4। 5 নম্বর আপেলটা খাইলাম, হলো 30। এখানে কত হলো? 2। 6 নম্বর আপেলটা খেলাম, থাকলো 30। কত হলো? 0। 7 নম্বর আপেল খেলাম, এখন আর খাইতে ইচ্ছে করতেছে না, এখন বমি আসতেছে, হয়ে গেলো -2। ক্লিয়ার? জি স্যার। হুম, জি স্যার। এইটাই এখন এই যে চিত্র আকারে বোঝানো হয়েছে। 1 নম্বর আপেল খেলে কত হয়, 2 নম্বর আপেল খেলে কত হয়, 3 নম্বর আপেল খেলে কত হয়, 4 নম্বর আপেল খেলে কত হয়, 5 নম্বর আপেল খেলে কত হয়, 6 নম্বর আপেল খেলে কি হয়। আর মার্জিনাল ইউটিলিটি সূত্রটা এখানে দিয়েছে, চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি মাইনাস ডিভাইডেড বাই চেঞ্জ ইন টোটাল কোয়ান্টিটি। মানে কিভাবে বের করছি? 18 - 10 ডিভাইডেড বাই 2 - 1, 8 আসছে। আসলে সোজা কথা হচ্ছে যে এই 18 বিয়োগ 10 দিয়ে 8 আসছে, কারণ কোয়ান্টিটি তো একটা একটা করে চেঞ্জ করছি সবসময়। সবাই ধরতে পারছেন? তাই এটা সূত্রটা কি? জি 18 স্যার। থেকে 10, 10 বিয়োগ 2 মাইনাস 1 স্যার, এটা কি স্যার? কে জিজ্ঞেস করছেন? এটা হচ্ছে স্যার এই যে যে চেঞ্জ ইন টোটাল, এটা মানে হচ্ছে আপনি দুইটা চেঞ্জ ইন খাওয়ার সময় টোটাল যেটা ছিল। ইউটিলিটি, চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি। জি স্যার, যেদিন এখানে কত 10 থেকে 18 হয়েছে না, 10 থেকে 18 হয়েছে। তাহলে 18 - 10 18 মাইনাস 10। চেঞ্জ ইন টোটাল কোয়ান্টিটি। কোয়ান্টিটি কত কটা চেঞ্জ হয়েছে? ও 2 থেকে 1 হয়েছে না, ও 2 দুইটা থেকে থেকে 1। এক। 2 - 1। আচ্ছা 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 এই আচ্ছা, এই হইলো 8। জিনিসটা হতো। এখন ও আমি আচ্ছা, পরেরটায় যাই। চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি কত হয়েছে? 24 থেকে 18 হয়েছে না। 24 থেকে 18। আর এখানে চেঞ্জ ইন কোয়ান্টিটি কত হয়েছে? 3 থেকে 2। 3 থেকে 2, তাহলে হ্যাঁ 6/1 কত হয়? 6 হবে না? হ্যাঁ। জি স্যার। এইভাবে বের করা হয়েছে। ও ঠিক আছে, এখন বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? আজকের ক্লাস নিয়ে কেউ জি স্যার, কোনো ক্লিয়ার। কোনো সমস্যা? না স্যার, শরীফুল? ভালো। না আচ্ছা, স্যার, প্রবলেম নেই স্যার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর আমি একটা করে অ্যাসাইনমেন্ট দিব, ওই যে গ্রুপে লিখে দেবো আর কি, হ্যাঁ।
আপনারা ফিরতি ক্লাসের আগে অবশ্যই অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাকে দিবেন, জি স্যার। গ্রুপে দিয়ে দিবেন। এতে আমি বুঝবো যে আপনাদের কার কোথায় কোথায় ঘাটতি আছে। ঘাটতি থাকলে তখন আমি আবার এগুলো নিয়ে পরবর্তী ক্লাস শুরুর আগে কোথায় ঘাটতি আছে সেটা আমি আপনাদের সাথে আলাপ করবো। জি স্যার। ঠিক আছে, প্রত্যেক ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, হাতে লিখে ওই ছবি তুলে মোবাইলে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। জি স্যার। জি স্যার। ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে কোনো অ্যাসাইনমেন্ট আছে? থ্যাংক আজকে ইউ স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। ও গ্রুপে দিয়ে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। নেক্সট ক্লাস স্যার কি শুক্রবার না? মনে হয় শুক্রবারে এমন হয়। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ, স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো থাকেন, হ্যাঁ, দোয়া রাখবেন আমাদের জন্য, হ্যাঁ, আল্লাহ জি হাফেজ। স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।